এটা যে মানুষের পায়ের ছাপ তাতে কোনো সন্দেহ নেই। রবিনসন চারিদিকে চোখ বুলল, কান পাতল, কিচ্ছু নেই। সে আবার পাহাড়ে চড়ে আরও বেশি জায়গায় অনুসন্ধান চালালো। এখান থেকেও কিছু দেখা গেল না। পাহাড় আর সৈকতে কয়েকবার উঠানামা করেও সে কাউকে দেখতে পেল না। আর কোনো পায়ের ছাপও নেই। ডিঙির চিন্তা মাথা থেকে সরিয়ে রবিনসন তাড়াতাড়ি বাড়ি ফিরে চলল। ভীষণ ভয় পেয়েছে সে। প্রত্যেক পদক্ষেপে সে পিছনে ফিরে তাকাচ্ছিল। প্রত্যেকটা গাছ আর ঝোপঝাড়কে মনে হচ্ছিল এক একটা মানুষ। নিজের নিরাপদ দুর্গের ভেতর পৌঁছানোর আগ পর্যন্ত সে থামার সাহস পেল না। সে রাতে রবিনসন একদম ঘুমাতে পারল না। ওর মাথায় কেবল এই চিন্তাই ঘুরতে লাগলো যে শয়তান এসেছে ওর খোঁজে। তখন আরও ভীতিকর একটা চিন্তা ওর মাথায় এলো। বোধহয় মূল ভূখণ্ড থেকে একদল বুনো স্রোতের টানে দ্বীপে এসে পড়েছে। হয়তো ওর ডিঙিটা ওরা দেখে ফেলেছে এবং এই মুহূর্তে ওকে খুঁজছে। অডিও বুক বাংলা বাই খালিদ প্লেলিস্টে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমরা শুনব ড্যানিয়েল ডিফো রচিত বিশ্ব সাহিত্যের অন্যতম জনপ্রিয় অভিযাত্রিক উপন্যাস রবিনসন ক্রুসো। 1719 সালে প্রথম প্রকাশিত এই কালজয়ী উপন্যাসটি রবিনসন ক্রুসো নামের এক ব্যক্তির কাল্পনিক আত্মজীবনীকে কেন্দ্র করে রচিত। সমুদ্রযাত্রার সময় এক ভয়াবহ জাহাজডুবিতে ক্রুসো ভেনেজুয়েলার উপকূলের কাছাকাছি একটি নির্জন দ্বীপে একা আটকা পড়েন। সেই দ্বীপে মানুষ খেকো আদিবাসীদের আনাগোনা থাকলেও তিনি অবিশ্বাস্য সাহস, বুদ্ধিমত্তা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে টানা 28 বছর সেখানে বেঁচে থাকেন। এই দীর্ঘ সময়ে তাকে মোকাবেলা করতে হয় প্রাকৃতিক প্রতিকূলতা, একাকিত্ব, বিদ্রোহী ও আদিবাসীদের সঙ্গে সংঘর্ষ সহ নানান রোমাঞ্চকর পরিস্থিতির। এই উপন্যাসে আমরা জানতে পারব এক নির্জন দ্বীপে টিকে থাকার অবিশ্বাস্য সংগ্রাম, মানবিক দৃঢ়তা এবং প্রতিকূলতার বিরুদ্ধে মানুষের অদম্য জয়ের কাহিনী। কিভাবে রবিনসন ক্রুসো নিজের উপস্থিত বুদ্ধি, ধৈর্য ও পরিশ্রম দিয়ে অসম্ভবকে সম্ভব করেছিলেন তা জানতে শুনে ফেলুন এই অসাধারণ উপন্যাসটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাহিত্যের সঙ্গেই থাকুন। রবিনসন, যদি তুমি সমুদ্রে যাও জীবনে ভীষণ কষ্ট পাবে। রবিনসনের বাবা মিস্টার ক্রুসো ছেলেকে সাবধান করে বললেন, আর সেজন্য সারা জীবন আফসোস করবে। কিন্তু 18 বছরের টকবগে তরুণ রবিনসনকে তার বৃদ্ধ বাবার কথা দমাতে পারল না। এমনকি চোখের জল ফেলেও তিনি ছেলের সংকল্প টলাতে পারলেন না। একটা ইচ্ছা রবিনের, সমুদ্রে গিয়ে নিজের ভাগ্য ফেরাবে। বাবার ইচ্ছা ছিল সে আইন পড়ে ব্যারিস্টার হবে, কিন্তু রবিনসন তা চায়নি। শুধু একবার রবিনসন বাবাকে বুঝালো, যদি আমার ভালো না লাগে আমি ফিরে আসব, তারপর এই ইয়র্কশায়ারেই তোমাদের কাছে থেকে যাব। কিন্তু রবিনসনের বাবা মা মিস্টার ও মিসেস ক্রুসো মত দিলেন না। নাবিকের জীবন বিপদে ভরা, সাগরে হরহামেশাই ঝড়ঝঞ্ঝা হয়, ঝড়ো বাতাসে জাহাজ প্রায় পথ হারিয়ে ফেলে। তার চেয়েও খারাপ পাথর কিংবা বালুর দেয়ালে ধাক্কা খেয়ে জাহাজ ভেঙে চুরমার হয়ে যায়। এভাবেই অনেকেই প্রাণ হারায়। তারপর আরও বিপদ আছে। সাগরে জলদস্যুরা আছে, তারা বাণিজ্য জাহাজ আক্রমণ করে, মালামাল লুট করে, তারপর নাবিকদের মেরে ফেলে। মিস্টার ও মিসেস ক্রুসো ঠিক করলেন তাঁরা মত দেবেন না। নিজের ছেলের সর্বনাশের ভাগী হবেন না, কিছুতেই না। তাই আরও একটা বছর রবিনসনকে শুধু সমুদ্রে যাওয়ার স্বপ্ন দেখে কাটাতে হলো। একদিন সে বন্দর শহর হালে এক বন্ধুর বাড়িতে বেড়াতে গেল। বন্ধুটির বাবা ছিলেন সমুদ্রগ্রামে একটা জাহাজের ক্যাপ্টেন। রবিনসন জানতে পারল তিনি জাহাজ নিয়ে ইংল্যান্ডের সাগর তীর ধরে লন্ডনের উদ্দেশ্যে সংক্ষিপ্ত যাত্রার প্রস্তুতি নিচ্ছেন। রবিনসন ক্যাপ্টেনের অতিথি হিসাবে সেই সমুদ্র যাত্রায় আমন্ত্রণ পেল। এবার আর তাকে ঠেকিয়ে রাখা গেল না। সুতরাং 1651 সালের সেপ্টেম্বর মাসের 1 তারিখে রবিনসন ক্রুসো জীবনের প্রথম অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ল। ইংল্যান্ডের মাটিতে ফেরার আগে রবিনসন অনেক অভিযানে অংশ নিল। একে একে সে আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং ক্যারিবীয় সাগরের একটা দ্বীপ ভ্রমণ করল। প্রথম সমুদ্রযাত্রায় রবিনসনদের জাহাজ ঝড়ের কবলে পড়ল। তীব্র সমুদ্রপীড়া কি, রবিনসন সেটা ভালোই টের পেল।
সামুদ্রিক ঝড় কত হিংস্র ও ধ্বংসাত্মক হতে পারে সেটা সে জানতে পারল। সাগরের ক্রুদ্ধ গর্জনরত ঢেউ আর প্রচণ্ড বাতাসের কবলে পড়লে কেমন লাগে তাও সে বুঝতে পারল। কিন্তু উদ্ধার পাওয়ার পর শুকনো মাটিতে পা দিয়েই রবিনসন সব ভয়ভীতি আর সমুদ্রপীড়ার কথা ভুলে গেল। শিগগিরই সে দ্বিতীয়বারের মতো সমুদ্রে রওনা দিল, এবার আফ্রিকার উপকূলের দিকে। সেখানে সে সেখানকার স্থানীয় লোকজনের সাথে সফলভাবে ব্যবসা করতে শিখল। একটা ভীতিকর অভিজ্ঞতাও হলো রবিনসনের। একদল জলদস্যু তাদের আক্রমণ করে বন্দি করল। জলদস্যুদের ক্যাপ্টেনের দাস হয়ে কিছুদিন দারুণ কষ্টে কাটল তার। তারপর ক্যাপ্টেনের ছোট মাছ ধরার নৌকায় করে যখন পালিয়ে যেতে পারল, কী যে আনন্দ হলো তার। জলদস্যুদের কাছ থেকে পালিয়ে গিয়ে রবিনসন নৌকায় করে সমুদ্রে ভাসছিল। একটা পর্তুগিজ বাণিজ্য জাহাজ অবশেষে তাকে উদ্ধার করল। জাহাজটা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের দিকে যাচ্ছিল। জাহাজটায় করে রবিনসন ব্রাজিলে গেল। সেখানে সে কয়েক বছর আখের খামারে কাজ করল। তারপর নিজেই একটা আখের খামার কিনে ফেলল। খামারটা সে কয়েক বছর ধরে ভালোই চালালো। অন্য খামার মালিকদের মধ্যে তার অনেক বন্ধু জুটল। একসময় খামার মালিকদের মনে হলো খামার চালানোর জন্য তাদের আরও লোক দরকার। রবিনসনকে তারা অনুরোধ করল সে যেন জাহাজ নিয়ে আফ্রিকা গিয়ে কিছু দাস কিনে আনে। আফ্রিকার স্থানীয় অধিবাসীরা খুব ভালো এবং বিশ্বস্ত শ্রমিক। তাছাড়া রবিনসন তো এর আগে আফ্রিকা গিয়েছে। স্থানীয় অধিবাসীদের সাথে কিভাবে লেনদেন করতে হয় তাও তার জানা। কিন্তু রবিনসনও তখন খুব সফল একটা আখের খামারের মালিক। কয়েক বছরের চেষ্টায় সে ওটা গড়ে তুলেছে। এখন সেটা ছেড়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে অমন বিপজ্জনক একটা ভ্রমণের চিন্তা বোকামি অথবা পাগলামি ছাড়া আর কিছুই নয়। কিন্তু আরেকবার সমুদ্রযাত্রার ডাক রবিনসনকে উতলা করে তুলল। সে আফ্রিকা যেতে রাজি হল। অন্য খামার মালিকরা কথা দিল রবিনসনের অনুপস্থিতিতে তারা তার খামার দেখাশোনা করবে, আর যদি সে না ফেরে তাহলে সে তার উইলে যেমন নির্দেশ দিয়ে রেখেছে তারা সেভাবেই সব কিছু করবে। সুতরাং ১৬৫৯ সালের সেপ্টেম্বর মাসের ১ তারিখে রবিনসন ক্রুসোর জাহাজ ব্রাজিলের স্যান সালভাদর থেকে যাত্রা শুরু করল। ইংল্যান্ডের হাল থেকে প্রথম সমুদ্রযাত্রায় রবিনসন যেদিন জাহাজে উঠেছিল এটা হলো তার ঠিক ৮ বছর পর। রবিনসন ক্রুসো তখন জানত না এটাই হতে চলেছে তার জীবনের সবচেয়ে বড় রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার। কোনো মানুষের জীবনেই এর চেয়ে বড় অ্যাডভেঞ্চার আর হয় না। সেপ্টেম্বরের রৌদ্রোজ্জ্বল এক সকালে ১৪ জন যাত্রী নিয়ে একটি জাহাজ সান সালভাদর থেকে যাত্রা করল। যাত্রীরা হলেন জাহাজের ক্যাপ্টেন, ১২ জন সাধারণ নাবিক এবং রবিনসন ক্রুসো। জাহাজে মালামাল হিসেবে তোলা হলো খেলনা। স্থানীয়দের সাথে ওগুলো দিয়ে ব্যবসা করার পরিকল্পনা ছিল রবিনসনের। সেসব খেলনার মধ্যে ছিল পুঁতি, ঝিনুকের খোল, ছুরি, কাঁচি, হাতকুড়াল ও ছোট আয়না। ক্যাপ্টেন ঠিক করলেন ব্রাজিলের উপকূল ধরে উত্তরের দিকে যাত্রা করবেন, তারপর পূব দিকে এগিয়ে আটলান্টিক পার হয়ে আফ্রিকায়। একটানা ২০ দিন ধরে সাগরে এগিয়ে চলল জাহাজ। দক্ষিণ আমেরিকার উত্তর প্রান্ত কাছাকাছি চলে আসছিল। এই সময় প্রচণ্ড এক হ্যারিকেন আঘাত হানল। টানা ১০টি দিন ধরে ক্রুদ্ধ ঝড়ো বাতাস জাহাজটাকে চারিদিকে তাড়িয়ে নিয়ে বেড়াল। ২ জন নাবিক সমুদ্রে ভেসে গেল, আরেকজন জ্বরে মারা পড়ল। রবিনসন ধরেই নিয়েছিল যে কোনো মুহূর্তে সাগর তাদের গিলে খাবে। পালগুরু ছিঁড়ে গেছে, মাস্তুল ভেঙে গেছে, জাহাজের কয়েক জায়গায় ফুটো হয়ে পানি ঢুকছে। ১১তম দিনে বাতাস থেমে গেল। রবিনসন ও ক্যাপ্টেন ক্ষয়ক্ষতি হিসেব করলেন। জাহাজের অবস্থা দেখে দুজনে একমত হলেন আফ্রিকার দিকে এগিয়ে যাওয়া আর সম্ভব নয়। ক্যাপ্টেন চাইলেন ব্রাজিলে ফিরে যেতে, কিন্তু রবিনসন তাতে রাজি হল না। ততদিনে তারা খানিকটা উত্তরে চলে এসেছে। ওখান থেকে ক্যারিবীয় সাগরের কোনো একটা ব্রিটিশ দ্বীপই বেশি কাছাকাছি হবে। বার্বাডোস দ্বীপ তো মাত্র ১৫ দিনের যাত্রা। ওখানে পৌঁছে তারা জাহাজটা মেরামত করে নিতে পারবে। কিন্তু আরেকটা ঝড় আঘাত হানল এবং রবিনসনদের জাহাজটাকে পথ থেকে আবার ছিটকে ফেলল। প্রবল স্রোত
তাদের পূবে টেনে নিয়ে চলল। ওদিকের দ্বীপগুলোই ছিল অসভ্য বুনোদের বাস। সারা রাত ধরে সমুদ্র আর বাতাস মিলে জাহাজটাকে যেন দুমড়ে মুচড়ে দিল। রবিনসন কেবিনে ঘুমিয়েছিল। ভোরে মাটি মাটি চিৎকার শুনে ওর ঘুম ভেঙে গেল। সে ডেকের দিকে ছুটল, পাহারায় থাকা লোকটা কোন দিকে দেখাচ্ছে তা দেখার জন্য। কিন্তু ঠিক সেই মুহূর্তে জাহাজটা একটা বালির দেয়ালে ধাক্কা খেয়ে একদিকে কাত হয়ে গেল। তারপর একদম থেমে গেল। ওদিকে সাগরের উত্তাল ঢেউ ভাঙাচোরা জাহাজটাকে তখনও সর্বশক্তি দিয়ে আঘাত করে চলেছে। বাতাসও বাড়ছিল। রবিনসন ভেবে পেল না ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার আগে জাহাজটা আর কতখানি আঘাত সইতে পারবে। জাহাজ ত্যাগ করা ছাড়া তখন আর কোনো উপায় নেই। ক্যাপ্টেন সেই নির্দেশনাই দিল। জাহাজে একটি মাত্র লাইফবোট ছিল। নাবিকরা দেরি না করে সেটা নামিয়ে ফেলল। তারপর সবাই গাদাগাদি করে সেটাই উঠে পড়ল। বাতাস তখন একটু শান্ত হয়ে এসেছে, কিন্তু সাগরের ঢেউগুলো উঁচু থেকে আরও উঁচু হয়ে উঠেছে। লাইফবোটটায় কোনো পাল ছিল না, তাই আরোহীরা সর্বশক্তি দিয়ে বৈঠা বাইতে লাগল। কিন্তু তখন তাদের ভাগ্য পুরোপুরি উত্তাল সাগরের হাতে। হঠাৎ একটা ঢেউ 30 ফুটেরও বেশি উঁচু হয়ে বোটের পেছন থেকে তাদের দিকে ধেয়ে এলো। 11 জন আরোহী নিঃশ্বাস পর্যন্ত ফেলার সময় পেল না। তার আগেই সেই ঢেউ নৌকাটা উল্টে দিয়ে সবাইকে গিলে ফেলল। রবিনসন ভালো সাঁতার জানত, কিন্তু জোরালো ঢেউয়ের সাথে সে লড়তে পারল না। সে পানির নিচে তলিয়ে গেল। মৃতপ্রায় রবিনসনকে ঢেউ যেদিকে খুশি ঠেলে নিয়ে চলল। ঢেউয়ের তোড়ে রবিনসন তীরের দিকে ভেসে চলল। তীরের কাছাকাছি যখন পৌঁছালো, পানি গিলতে গিলতে তখন সে আধমরা। আরেকটা ঢেউ আসার আগেই সে পা দিয়ে তলা স্পর্শ করার চেষ্টা করল, কিন্তু সেটা করতে পারার আগেই সে আবার 30 ফুট পানির নিচে তলিয়ে গেল। ঢেউটা দ্রুতই তাকে তীরের দিকে ঠেলে দিল। এবার অন্তত রবিনসন দম আটকে রাখতে পারল। পানির নিচে রবিনসনের যখন মনেই হচ্ছিল ফুসফুসটা ফেটে যাবে এবার, তখনই ওর মাথা আর হাত দুটোকে ঢেউ পানির উপরে ছুড়ে দিল। সাগরের ঢেউ যখন রবিনসনকে আবার টেনে নিতে চাইল, সে তার পা দুটোকে বালিতে গেঁথে দিল, কিন্তু সাগর তখনও ওকে ছাড়েনি। আরও দুবার ঢেউ ওকে উপরে তুলল এবং পেছনে টেনে নিল। শেষ ঢেউটা রবিনসনকে একটা বিরাট পাথরে এমন জোরে আছড়ে ফেলল যে ওর মনে হলো শরীর নিংড়ে সমস্ত বাতাস বেরিয়ে যাচ্ছে। শরীরের অবশিষ্ট শক্তিটুকু জড়ো করে রবিনসন উঠে দাঁড়ালো এবং সৈকতের দিকে দৌড় দিল। জান্তব ঢেউয়ের নাগালের বাইরে গিয়ে রবিনসন আর পারল না। বালির উপর ভেঙে পড়ল। বমি করে পেট থেকে সমুদ্রের লবণাক্ত পানি বের করে দিল রবিনসন। শুয়ে শুয়ে সে বাতাসের জন্য ঘন ঘন শ্বাস ফেলছিল। ধীরে ধীরে সে শক্তি ফিরে পেল। তখন রবিনসন তার জীবন বাঁচানোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানালো। তার সহযাত্রীরা সবাই সমুদ্রে ডুবে গেছে, সেই শুধু বেঁচে গেছে। ঢেউয়ে রবিনসনের জাহাজটাও সৈকতে উঠে পড়েছিল। উঠে বসে সে সেটার দিকেই তাকিয়ে রইল। ওটা ওর কাছ থেকে অনেক দূরে। রবিনসন নিজেই ভেবে পেল না কি করে সে তীরে পৌঁছাতে পারল। উঠে দাঁড়ানোর মতো শক্তি যখন সে ফিরে পেল, চারিদিকে তাকিয়েই রবিনসনের আনন্দ বিষাদে রূপ নিল। সে ছাড়া আর কেউ নেই সেখানে। কিন্তু কোন জায়গা এটা? খাবার কিংবা পানি কিছুই নেই ওর সাথে। ঢেউয়ের কবল থেকে বেঁচে শেষে কিনা না খেয়ে মরতে হবে, নাকি কোনো বন্য জন্তু ওকেই ধরে খেয়ে ফেলবে? ওর কাছে এমন কোনো অস্ত্রও নেই যা দিয়ে কিছু একটা শিকার করা যায় কিংবা আত্মরক্ষা করা যায়। কেবল বেল্টে একটা ছোট ছুরি রয়ে গেছে। ভয় রবিনসনকে এমনই পেয়ে বসল যে আচমকা সে পাগলের মতো সৈকত জুড়ে দৌড়াতে লাগলো আর বুক চাপড়াতে চাপড়াতে চিৎকার করে ঈশ্বরের উদ্দেশ্যে বলতে লাগলো, কেন তুমি বাঁচালে? এভাবে কষ্ট দেওয়ার জন্য? যখন আর দৌড়ানোর কিংবা চিৎকার করার শক্তি রইল না, রবিনসন বালিতে বসে পড়ল। সে মাথা ঠান্ডা করে চিন্তা করার চেষ্টা করল। রাত্রি ঘনিয়ে আসছে।
আলো পুরো নিভে যাওয়ার আগে ওকে কিছু খাওয়ার পানি জোগাড় করতে হবে। দ্বীপের ভেতরের দিকে খানিকটা এগোতেই সে ঠান্ডা মিঠে পানির একটা ঝর্ণা পেয়ে গেল। এরপর রাতের জন্য ওকে একটা আশ্রয় খুঁজে বের করতে হবে। জায়গাটা হতে হবে সুরক্ষিত, যেন কোনো বন্য জন্তু আক্রমণ করতে না পারে। একটা বিরাট মোটা ফার জাতীয় গাছ পেয়ে সে সেটাই উঠে পড়ল। দুটো শক্ত ডালে সে আরাম করে শোয়ার চেষ্টা করল। পরের দিন কিভাবে মরতে হবে এই চিন্তা ওর মন ভরে রইল। রবিনসন ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল, তাই শত চিন্তা নিয়েও সে দ্রুতই গভীর ঘুমে তলিয়ে গেল। পরদিন সকালে রবিনসনের যখন ঘুম ভাঙল, তখন আকাশ পরিষ্কার হয়ে গেছে, ঝড় চলে গেছে। গাছের ঘন ডালপালা সরিয়ে সে শান্ত সমুদ্রের দিকে তাকালো। আশ্চর্য হয়ে দেখল, রাতে ওর জাহাজটা বালির দেয়াল থেকে মুক্ত হয়ে জোয়ারের ধাক্কায় এগিয়ে এসেছে। এটা এখন তীর থেকে সিকি মাইল দূরের পাথরগুলোর গায়ে ঠেকে দাঁড়িয়ে রয়েছে। আহারে, রবিনসন কেঁদে ফেলল। শুধু যদি আমার লোকগুলো ওটার উপরে থাকতো। কিন্তু রবিনসনের কান্না এখন আর তাদের কোনো কাজে আসবে না। তারাও রবিনসনের কোনো কাজে আসতে পারবে না। এখন ওকে এখান থেকে বেরিয়ে জাহাজটায় যেতে হবে। এই দ্বীপে কাজে লাগতে পারে এমন যা কিছু ওটায় আছে সেগুলো নিয়ে আসতে হবে। দুপুরের মধ্যে জোয়ার একেবারে নেমে গেল। সৈকতের কাছে পানি এত কমে গেল যে সাঁতরে জাহাজে পৌঁছতে রবিনসনের কোনো কষ্টই হলো না। ডেক থেকে ঝুলতে থাকা একটা দড়ি বেয়ে সে জাহাজে উঠে পড়ল। তারপর দরকারি জিনিসগুলো খুঁজতে শুরু করল। ভাগ্য ভালো, জাহাজের সমস্ত খাবার শুকনোই ছিল। সাগরের নোনা পানি সেগুলোর নাগাল পায়নি। গতকালের পর থেকে রবিনসনের পেটে কিছুই পড়েনি। সে বিস্কুট দিয়ে প্রথমে মুখ, তারপর পকেট ভরতে আরম্ভ করল। তবে খাবার ছাড়া জাহাজ থেকে আরও জিনিসপত্র নেয়ার ছিল। সবকিছু তীরে নিতে হলে ওর একটা নৌকা দরকার। জাহাজে রবিনসন কিছু অতিরিক্ত মাস্তুল পেল। ওগুলো দিয়ে ভালো একটা ভেলা বানানো যায়। প্রত্যেকটা মাস্তুলকে সে একখানা করে দড়ি দিয়ে বাঁধল। তারপর জাহাজের পাশ দিয়ে সাগরে ছুঁড়ে ফেলতে লাগল। দড়ির মাথাগুলো সে ধরে থাকলো যাতে মাস্তুলগুলো ভেসে দূরে চলে না যায়। শেষে এসে নিজে জাহাজ থেকে নামলো এবং মাস্তুলগুলোকে একসাথে করে বাঁধতে লাগল। কয়েক ঘন্টার পরিশ্রমে রবিনসন একখানা ভেলা বানিয়ে ফেলল। তারপর জাহাজ থেকে জিনিসপত্র নামিয়ে সেটাতে রাখতে শুরু করল। প্রথমে সে যতগুলো তক্তা খুঁজে পেল সব একসাথে জড়ো করল। ওগুলোর উপর সে জাহাজে ব্যবহৃত একটা খালি সিন্ধুক রাখল। তারপর সেটায় রুটি, চাল, পনির, শুকনো মাংস, ভুট্টা এবং কয়েক বোতল রাম ইত্যাদি খাবার ভরল। নিজের জন্য কয়েক প্রস্ত অতিরিক্ত কাপড় নিয়ে সে খাবারগুলো ঢাকল। সাগরের সাথে লড়াই করার সময় ওর নিজের জামা কাপড় ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে। এরপর রবিনসনের মনোযোগ গেল যন্ত্রপাতির উপর। সেগুলো তীরে ওর দরকার হবে। সে একটা কাঠমিস্ত্রির বাক্স খুঁজে পেল। করাত, কুড়াল, হাতুড়িতে সেটা ভর্তি। যন্ত্রপাতিগুলোও সে ভেলায় নামালো। কিন্তু খাবারের প্রয়োজনে রবিনসনের শিকার করতে হতে পারে, কিংবা দরকার হলে মানুষ বা জন্তুর আক্রমণ থেকে আত্মরক্ষা করতে হতে পারে। আর সেজন্য ওর দরকার আগ্নেয়াস্ত্র আর গোলাবারুদ। সে কয়েকটা গাদা বন্দুক, 3টি ভালো শটগান, 2টি পিস্তল আর একখানা পুরনো জং ধরা তলোয়ার পেল। সব শেষে সে নিল 1 ব্যারেল গান পাউডার আর 1 ব্যাগ গুলি। আস্তে আস্তে সব কিছু ভেলায় তোলা হয়ে গেল। এর মধ্যে সাগরে জোয়ার আসতে শুরু করেছে আর ঢেউগুলো তীরের দিকে ছুটতে শুরু করেছে। জোয়ার আর বাতাস মিলে রবিনসনকে বয়ে নিয়ে যেতে লাগল। হঠাৎ সে বুঝতে পারল একটা জোরালো স্রোতে সে আটকা পড়েছে। প্রথম যে জায়গায় সে পানিতে নেমেছিল, স্রোত তাকে সেখান থেকে দূরে টেনে নিয়ে যেতে লাগল। রবিনসনের জানা ছিল কাছাকাছি কোনো খাল বা নদী থাকলে প্রায়ই এরকম স্রোতের দেখা পাওয়া যায়। সে আশা করল এটা যেন সেই রকমই কিছু হয়, কারণ ভেলাটা সৈকতে ঠেলে তোলার চেয়ে কোনো খালের ধারে ওটা ভেরানো বেশি সহজ হবে। আনন্দের সাথে রবিনসন একটা গভীর খাল আবিষ্কার করল। বুঝতে পারল স্রোত ওর ভেলাটাকে খালের ভেতর টেনে নিচ্ছে। একটু যেতেই খালটার একপাশে একটা ছোট খাঁড়ি ওর নজরে পড়ল, ঠিক যেমনটা দরকার। ভেলাটা ভেরানোর জন্য যথেষ্ট গভীর, আবার সাগর থেকে এতখানি কাছে যে কাছ দিয়ে কোনো জাহাজ যায় কিনা তাও লক্ষ্য করা যাবে।
তীরে পৌঁছে রবিনসন ভেলাটাকে একটা গাছের সাথে নিরাপদে বাঁধল। তারপর একটা খাড়া পাহাড়ের দিকে এগুলো। ওর আশা ওটার চূড়ায় উঠলে আশেপাশের এলাকাটা ভালো করে দেখা যাবে। এটা কি একটা দ্বীপ নাকি মূল ভূখণ্ডের সাগর ঘেঁষা অংশ? রবিনসনের জানার কোনো উপায় ছিল না। রবিনসন পাহাড়টার চূড়ায় উঠল, দেখল সাগর ওকে চারিদিক দিয়ে ঘিরে আছে। ও একটা দ্বীপে এসে পড়েছে। চারদিকে যতদূর চোখ যায় ভূমির কোনো চিহ্নই নেই। সে আবার খালটার ধারে ফিরে এলো। ভেলার উপর থেকে তক্তাগুলো নামিয়ে সে একটা ঘর তৈরি করল। তারপর ওটার ভেতর শুয়ে পড়ল বিশ্রাম নেবার জন্য। কিন্তু তক্ষণে বিশ্রাম নেওয়ার জন্য রবিনসনের মন প্রস্তুত ছিল না। কি করবে সেটা ঠিক করার আগে তাকে ভাবতে হচ্ছিল। প্রথমে ওকে জাহাজে ফিরে যেতে হবে অন্য মালামাল আনার জন্য। কাজটা ওকে করতে হবে তাড়াতাড়ি, কারণ আর একটা ঝড় আঘাত করলে জাহাজটা সহজেই টুকরো টুকরো হয়ে যাবে। তাহলে সে সব কিছু হারাবে। তাই রবিনসন ঠিক করল এই দ্বীপে অন্য কিছু করার আগে সে যতবার দরকার জাহাজে যাবে। যা কিছু ওর কাছে প্রয়োজনীয় মনে হবে সবই সে নিয়ে আসবে। পরের 3 সপ্তাহ ধরে প্রতিদিন রবিনসন জাহাজে গেল। সাথে করে নিয়ে এলো পেরেক ভর্তি ব্যাগ, হাতকুড়াল, ক্রুবার, ভারী জিনিস সারানোর জন্য লোহার বাঁকানো দণ্ড, কাঁচি, ছুরি, চাঙাল হচ্ছে মাটি, খড়বিচালি ইত্যাদি তোলা বা উল্টে দেওয়ার জন্য ব্যবহৃত হাতিয়ার, আর যন্ত্রপাতি ধার দেওয়ার জন্য একটা পাথর। সে আরও আনলো একটা কম্পাস, মানচিত্র, দূরবীন, আরও কাপড় চোপড়, কম্বল, পাল, দড়ি, ক্যানভাস, এমনকি সোনা আর রূপার কিছু মুদ্রা। এসবের সাথে নিজের জন্য 4টি সঙ্গীকেও সে সাথে করে আনলো। জাহাজের কুকুরটা, 2টো বেড়াল আর একখানা বাইবেল। চতুর্থ সপ্তাহটা শুরু হলো এক প্রচণ্ড ঝড় রাত দিয়ে। পরদিন সকালে রবিনসন সাগরের দিকে তাকালো। জাহাজটাকে কোথাও দেখা গেল না। কেবল ভাটার সময় পানি নেমে গেলে ওটার কিছু খাড়া হয়ে থাকা টুকরো টাকরা দেখা গেল। এখন এখানেই সাগরের তীরে রবিনসনকে থাকতে হবে। তাই সে বাড়ি বানানোর জন্য একটা উপযুক্ত জায়গা খুঁজতে লাগলো। জায়গাটা হতে হবে মিঠা পানির কাছাকাছি। রোদ থেকে বাঁচার মতো কোনো না কোনো ধরনের ছায়ার ব্যবস্থা থাকতে হবে। বন্য প্রাণী থেকেও জায়গাটা নিরাপদ হতে হবে। তা সে প্রাণী, মানুষ যাই হোক, কিংবা জন্তু। সেই সাথে সাগরটা যেন ওখান থেকে ভালোভাবে দেখা যায়, কারণ রবিনসনের তখনও আশা পাশ দিয়ে যাওয়ার সময় কোনো জাহাজ ওকে উদ্ধার করবে। রবিনসনের অনুসন্ধান শুরু হলো। দিনগুলো চলে যাচ্ছিল। রবিনসন বুঝতে পারল এই দ্বীপে কত সময় সে কাটাচ্ছে তার হিসাব রাখার কোনো একটা উপায় ওকে খুঁজে বের করতে হবে। ওর কাছে কোনো কাগজ, কলম বা কালি ছিল না। সে সাগরের তীরের কাছে একটা বড় খুঁটি পুঁতল। প্রত্যেক দিন সে ওটার গায়ে ছুরি দিয়ে একটা করে আঁচড় কাটত। প্রত্যেক সপ্তম দিনে সে আগের 6 দিনের আঁচড়ের উপর আড়াআড়ি একটা লম্বা আঁচড় কাটত। এভাবে সে 1 সপ্তাহের হিসাব রাখত, তারপর 1 মাসের এবং তারপর 1 বছরের। অবশেষে বাড়ির জন্য জায়গা খোঁজার পালা শেষ হলো রবিনসনের। একটা পাহাড়ের গায়ে ছোট এক টুকরা সমতল জায়গা খুঁজে পেল সে। সমতল জায়গাটার পাশেই পাহাড়টার গায়ের খানিকটা অংশ ক্ষয়ে গেছে। দেখলে মনে হয় একটা গুহার মুখ। ক্ষয়ে যাওয়া অংশটার সামনে ওই সমতল জায়গাটাতেই রবিনসন থাকবে বলে ঠিক করল। জাহাজ থেকে আনা কয়েকটা পাল দিয়ে রবিনসন একটা তাঁবু বানালো। তাঁবুটা সে ওখানে গাড়ল। তারপর নিরাপত্তার জন্য তাঁবুর চারিদিক ঘিরে বেড়া দিল। ছোট ছোট শক্ত গাছ কেটে সেগুলোর মাথা ছুঁচালো করে কেটে নিল সে। তারপর তাঁবুটাকে ঘিরে অর্ধবৃত্তাকারে সেগুলো মাটিতে পুঁতে দিল। ছুঁচালো মাথাগুলো থাকলো উপরের দিকে। বেড়াটা পাহাড়ের এক পাশে শুরু হয়ে অন্য পাশে গিয়ে শেষ হলো। পেছনে পাহাড়টা দাঁড়িয়ে, ফলে রবিনসনের তাঁবু এবং চারিদিকের পুরো জায়গাটা ঘেরা হয়ে গেল। সেটা হয়ে উঠল একটা ছোটোখাটো দুর্গের মতো। দুর্গে ঢোকার জন্য রবিনসন একটা মই বানালো। মই বেয়ে বেড়ায় উঠে সে সেটা ভেতরে টেনে নিত। এতে অন্য কোনো প্রাণী বা মানুষের দুর্গে ঢোকা কঠিন হলো। দুর্গ বানানো শেষ হলো রবিনসনের। রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্য আর মালামাল রাখার জন্য ওর এখন দরকার একটা ঠান্ডা শুকনো জায়গা। সেজন্য পাহাড়ের গায়ের মাটি আর পাথর খুঁড়ে সে একটা গুহা বানালো।
বাড়ি গোছানোর ফাঁকে ফাঁকে রবিনসন প্রতিদিন নিয়ম করে খাবার সংগ্রহের জন্য শিকারে বেরোত। দ্বীপে সে অনেক হাঁস, কবুতর, ছাগল এবং কচ্ছপ পেল। সেগুলোর মাংস এবং ছাগলের দুধ আর কচ্ছপের ডিম হয়ে উঠল রবিনসনের প্রধান খাদ্য। যেসব প্রাণীর মাংস খেতে ভালো নয় সেগুলো শিকার করে চামড়া ছাড়িয়ে শুকিয়ে নিত রবিনসন। সেই শুকনো চামড়া সে ব্যবহার করত কাপড় হিসেবে কিংবা কোনো কিছু ঢাকতে। এবার রবিনসনের দরকার আসবাবপত্র, কিন্তু যে মানুষ কখনো কোনো যন্ত্রপাতি ব্যবহার করেনি সে কি করে ওসব বানাবে? রবিনসন বুঝতে পারছিল না সে পারবে কি না। তবে সে মাসের পর মাস ধৈর্য ধরে কুড়াল আর করাত দিয়ে কাজ করে গেল। প্রথমে নিজের বানানো জিনিসগুলো দেখে তার নিজেরই রাগ হলো, তবে ধীরে ধীরে সে দক্ষ হয়ে উঠল এবং একটা টেবিল, একটা চেয়ার এবং কয়েকটা তাক বানিয়ে ফেলল। কাঠমিস্ত্রি হিসেবে সফলতা পাওয়ার পর রবিনসন চাষাবাদের চেষ্টায় মন দিল। জাহাজ থেকে আনা জবের কিছু বীজ তখন ওর কাছে ছিল, ওটাই হবে ওর প্রথম শস্য। রবিনসন একটা সমতল পরিষ্কার জায়গা খুঁজে বের করল। ফসল ফলাতে হলে জায়গাটা খুঁড়ে মাটি আলগা করতে হবে। জাহাজে তো আর লোহার কোদাল থাকে না। রবিনসনের তাই নিজেকেই সেটা বানাতে হবে, কিন্তু ওর কাছে লোহা নেই, আছে কেবল কাঠ। রবিনসন একটা গাছ খুঁজে বের করল। সেটার কাঠ এমন শক্ত যে তা দিয়ে কিছু বানানোই যায়, কিন্তু রবিনসন অনেক কষ্টে একখানা তক্তা কেটে সেটাকে তার প্রয়োজন মতো কোদালের আকৃতি দিতে পারল। এখন সে মাটি খুঁড়ে বীজ বপন করতে পারে। রবিনসনের প্রথম ফসল ফললই না, কারণ সে বীজ বুনেছিল ভুল সময়ে, শুকনো মৌসুমের ঠিক আগে। অর্ধেক বীজ সে বপন করেছিল, বাকি অর্ধেক তখনও ছিল। ওগুলো সে বপন করল বর্ষা মৌসুমের ঠিক আগে। এবার বীজ থেকে চারা গজালো এবং ফসলও হলো ভালো। ফসল পাকলে রবিনসন জবের প্রতিটি দানা যত্ন করে সংরক্ষণ করল। তাকে ওই বীজগুলো আবার বপন করার কথা ভাবতে হলো। এভাবে বারবার ফসল ফলালে পরিমাণে বাড়বে। তখন সে নিজের ফলানো শস্য দিয়ে রুটি বানাতে পারবে। রুটি বানানোর মতো শস্য ফলাতে অবশ্য রবিনসনকে অনেক সময় অপেক্ষা করতে হয়েছিল, ঠিক 3 বছর। দ্বীপে আসার 10 মাস পর রবিনসন ঠিক করল খালটা ঘুরে দেখবে। ওটা দ্বীপের ভেতর দিকে চলে গেছে। ওটার দুই পারে রবিনসন বুনো তামাক, আখ, মিষ্টি পাকা আঙুরের লতা এবং কমলা আর লেবুতে ভরা গাছ দেখতে পেল। ওইসব ফলের মধ্যে আঙ্গুরই ওর কাছে সবচেয়ে মূল্যবান হয়ে উঠল। অন্য সব ফল খেতে হয় গাছ থেকে পাড়ার পরপরই, কারণ ওগুলো দ্রুত নষ্ট হয়ে যায়। কিন্তু আঙ্গুরের গুচ্ছ যে কোনো গাছের ডালে ঝুলিয়ে রোদে শুকিয়ে নেওয়া যায়। শুকিয়ে কিশমিশ বানানো হলে ওগুলো অনেক দিন রেখে দিলেও নষ্ট হয় না। কিশমিশ শুধু খেতে সুস্বাদুই নয়, দারুণ পুষ্টিকরও। বিশেষ করে বর্ষাকালে যখন রবিনসন একটানা কয়েক সপ্তাহ গুহা থেকে বেরোতে পারল না, তখন আঙুরের মূল্য ওর কাছে আরও বেড়ে গেল। আকাশ একটু পরিষ্কার হলেই সে বাড়ি থেকে বেরিয়ে কেবল কাছাকাছি ঘুরতে থাকা 2-1টা ছাগল বা কচ্ছপ মারতে পারল। কিন্তু টাটকা ফল জন্মায় দ্বীপের অনেক ভেতরে। বৃষ্টিবাদলের মধ্যে সেগুলোর নাগাল পাওয়া সম্ভব ছিল না। রবিনসনের খুঁটি ক্যালেন্ডারে 365টি দাগ কাটা হয়ে যাওয়ার আগেই সে জেনে গেল দ্বীপে কখন বর্ষাকাল আর কখনই বা শুকনো মৌসুম আসে। বছরে 2 বার ফসল ফলানোর জন্য বীজ বপন করতে হলে এটা ওর জানা জরুরি ছিল। ইংল্যান্ডে 2টি ঋতু, শীত আর গ্রীষ্মকাল। রবিনসন দেখল এই দ্বীপে সেরকম নয়। এখানে 2টি মৌসুম, বর্ষা আর শুকনো। এটা জানার ফলে বর্ষা মৌসুমের জন্য খাদ্য সংগ্রহ করে রাখতে রবিনসনের সুবিধা হলো। বর্ষার মাসগুলোতে তাকে আর খুব বেশি বাইরে যেতে হলো না। ঘরে থাকার সময়টা রবিনসন অলস বসে কাটালো না। ওই সময়ে সে নিজেকে ব্যস্ত রাখল গুহাটা বাড়ানো আর লম্বা চিকন ডাল দিয়ে ঝুড়ি বোনার কাজে। শস্য আর কিশমিশ জমা করে রাখতে ঝুড়িগুলো কাজে লাগত। গুহা থেকে খোঁড়া মাটি ও পাথর বাইরে নিয়ে ফেলতে ওগুলো কাজে লাগত। দ্বিতীয় বছরে দ্বীপটা ঘুরে দেখার জন্য রবিনসন বহুবার দ্বীপের ভেতর দিকে গেল। একবার সে একটা উঁচু পাহাড়ে উঠল। দ্বীপে তখন পর্যন্ত ও যত পাহাড় দেখেছে সেগুলোর মধ্যে ওটাই সবচেয়ে উঁচু। দিনটা ছিল পরিষ্কার। পশ্চিম দিকে অনেক দূরে, প্রায় 40 মাইল হবে, রবিনসনের চোখে ধরা পড়ল মাটি। সে বুঝতে পারল না ওটা আরেকটা দ্বীপ না মূল ভূখণ্ড। ওখানে মানুষ থাকে কিনা তাও সে জানতে পারল না।
তবে সে বুঝতে পারল যদি ওখানে কোনো মানুষ থাকেও তারা নিশ্চয় বুনো, কারণ ব্রাজিলে থাকার সময় রবিনসন পৃথিবীর ওই দিকটায় বসবাসকারী বুনোদের গল্প শুনেছে। ওই বুনোরা হলো নরখাদক, মানুষ খেকো। কোনো মানুষ ধরতে পারলে তারা তাদেরকে মেরে খায়। নরখাদকদের কথা ভাবতেই রবিনসন কেঁপে উঠল। ওদের পাল্লায় না পড়ে এই নির্জন দ্বীপে পৌঁছেছে বলে রবিনসন ঈশ্বরকে ধন্যবাদ দিল। অনেকবার ঘুরতে গিয়ে রবিনসন এক ঝাঁক টিয়া পাখির দেখা পেল। সে ভাবল একটা টিয়া পাখি ধরে সেটাকে কথা বলতে শেখাবে। যেই চিন্তা সেই কাজ। তবে রবিন ক্রুসু বলে ডাকা শিখতে বুড়ি পলির 4টি বছর লাগল। এভাবে 2য় বছরও গেল। শুরু হলো 3য় বছর। রবিনসন ক্রুসুর ফসল এখন পরিমাণে অনেক বেড়েছে। পরের বার বোনার জন্য এখন আর ওর সব শস্যের প্রয়োজন নেই। এবার সে জব দিয়ে রুটি বানানোর কথা চিন্তা করতে লাগলো। কিন্তু সেজন্য ওকে প্রথমে অনেক কিছু ভাবতে হলো। জব ভেঙে আটা বানানোর জন্য ওর কোনো কল নেই। সেই আটা ছাঁকবার জন্য নেই চালনি, সেটা রাখার বয়াম নেই, আর রুটি সেকবার চুলাও নেই। প্রথমে রবিনসন দ্বীপ থেকে মাটি খুঁড়ে সেই মাটি দিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করলো। মাটিতে পানি মিশিয়ে সে কাদা বানালো। তারপর সেই কাদা দিয়ে বয়াম বানিয়ে রোদে শুকাতে দিল। প্রথম কয়েকটা বয়াম দেখতে হলো বিশ্রী, বেঁকা তেড়া। শুকানোর সময় ওগুলোর কয়েকটা ফেটে চৌচির হয়ে গেল। কয়েকটা ওজনের চাপে ভেঙে পড়ল। 2 মাসের চেষ্টার পর রবিনসন মাটির কয়েকটা ছোট গামলা, বাটি, হাঁড়ি ও কলসি বানাতে সক্ষম হল। আরও 2টো বড় আকারের জিনিস সে বানালো, যে দুটো এত বিশ্রী হলো যে সে নিজেই সেগুলোকে বয়াম বলতে পারছিল না। রবিনসনের এখন জবের গুরু রাখার জায়গা হলো। এখন ওকে খুঁজে পেতে হবে কোনো এক ধরনের পাথর, যেটার উপর সে জব রেখে গুরু করতে পারবে। দ্বীপে এক ধরনেরই পাথর মেলে, সেগুলো নরম আর সহজেই ভেঙে যায়, ফলে ওগুলো কোনো কাজে আসবে না। রবিনসন অন্য বুদ্ধি বের করল। কোদাল বানানোর জন্য সে যে শক্ত কাঠ ব্যবহার করেছিল তারই থেকে একটা খণ্ড কেটে সেটা উদে গর্ত বানালো। তারপর সে একই কাঠ দিয়ে একটা মুষল বানালো। এভাবে তৈরি হলো তার হামানদিস্তা। সে দেখল ওটা খুবই ভালো কাজ দিচ্ছে। এখন আটা থেকে ভুসি বা খোসা আলাদা করতে হবে। রবিনসনের কোনো চালনি ছিল না, পাতলা কাপড়ও ছিল না যে সেটা দিয়ে কাজ চালিয়ে নেবে। তখন ওর মনে পড়ল জাহাজের একটা বাক্স থেকে সে একটা কাঁধে বাঁধা রুমাল এনেছিল। ওটা থেকে কিছু সুতা সে টেনে টেনে বের করল। তৈরি হলো ছাকনি বা চালনি। আটা থেকে ভুসি আলাদা করতে সেটা খুব ভালো কাজ দিল। এখন দেখা দিল রুটি সেঁকার সমস্যা। রবিনসনের রুটি সেঁকবার কোনো চুলা ছিল না, কিন্তু ওর ছিল বুদ্ধিতে ঠাসা একটা মাথা। সে মাথায় একটা বুদ্ধি খেলল। 2টো বিশাল মাটির কড়াই বানালো সে। একটা কড়াইতে রুটি রেখেও সে অন্যটা দিয়ে সেটা ঢেকে দিল। ঢেকে দেওয়া কড়াইটা সে জ্বলন্ত কয়লার মধ্যে আধা আধি ডুবিয়ে বসিয়ে দিল। আরও কিছু জ্বলন্ত কয়লা সে কড়াইয়ের উপরে এবং চারিদিকে ছড়িয়ে দিল। রুটি সেঁকা হতে লাগল। এভাবে দ্বীপে পৌঁছানোর 3 বছরের মাথায় রবিনসনের শেখার ঝুলিতে যোগ হলো রুটি সেঁকা। শিকার, কৃষিকাজ আর রাজমিস্ত্রির কাজ তো ওর আগেই শেখা হয়ে গেছে। নির্জন দ্বীপে রবিনসনের 4র্থ বছর চলছে। 2 বছর আগে দ্বীপের পশ্চিম তীর ঘুরে দেখার সময় দূরে সাগরের মাঝখানে ভূমি চোখে পড়েছিল ওর। এই 2 বছরে ওঠার কথা একবারের জন্যও ভোলেনি রবিনসন। এর মধ্যে ওর বাড়ি বানানো হয়ে গেছে, শস্য ভালো ফলছে। এবার সাগর পাড়ি দিয়ে সেই রহস্যময় ভূখণ্ডে যাওয়ার কথা ভাবার সময় পেল রবিনসন। কে জানে, এতে ওর এই দ্বীপ থেকে মুক্তিও মিলে যেতে পারে। রবিনসন তাই একখানা নৌকা বানাবে বলে ঠিক করল। ওর মনে ছিল ব্রাজিলের স্থানীয় অধিবাসীরা বড় গাছের গুঁড়ি থেকে ডিঙি তৈরি করে, সেও চেষ্টা করবে। একটা বিরাট সিডার গাছ খুঁজে বের করল সে। ওটার গুঁড়ির বের 6 ফুট। 20 দিন লাগলো শুধু গাছটা কাটতে, আরও 14 দিন লাগলো ওটার ডালপালা ছেঁটে ফেলতে। গুঁড়িটার এক পাশে কেটে নৌকার তলার আকৃতি দিল রবিনসন। এতে ওটা পানিতে ভেসে থাকতে পারবে। 1 মাস লাগলো ওর কাজটা করতে। তারপর হাতুড়ি আর কুড়াল দিয়ে গুঁড়ির ভেতরের কাঠ কেটে পরিষ্কার করল। 5 মাসের মাথায় রবিনসন বেশ বড় একটা নৌকা বানিয়ে ফেলল।
20 জন মানুষের জায়গা হবে সেটাতে। নিজের কাজে নিজেই দারুণ খুশি হলো রবিনসন। কিন্তু মুশকিল বাঁধল অন্য জায়গায়। অত বড় নৌকাটা কিভাবে পানিতে নামাবে সেটা বানানো আরম্ভ করার সময় সে কথা ওর মাথায় ছিল না। খাল থেকে নৌকাটা 100 গজ দূরে, কিন্তু সেটা 100 মাইল দূরে থাকার মতোই। নৌকাটা এত ভারী যে একজন মানুষের পক্ষে সেটা ঠেলে নিয়ে যাওয়া অসম্ভব। বাধ্য হয়ে রবিনসনকে নৌকাটা পানিতে নামানোর চিন্তা বাদ দিতে হলো। তবে এই 5 মাসের পরিশ্রমে একটা শিক্ষা হলো ওর। এরপর থেকে কোনো কাজে নামলে আগে পরিকল্পনা করে নেবে সে। ভবিষ্যতে যদি সে আরেকখানা নৌকা বানায়, সেটা হবে অনেক ছোট ও হালকা। সেটা বানানো হবে পানির আরও অনেক কাছাকাছি। এবার রবিনসন কাপড় চোপড়ের দিকে মনোযোগ দিল। জাহাজ থেকে সে যে প্যান্ট আর শার্ট এনেছিল, 4 বছরের ব্যবহারে সেগুলো ছিঁড়ে ন্যাকড়ার মতো হয়ে গেছে। ওরকম গরম জায়গায় কাপড় পরার আসলে কোনো প্রয়োজনই ছিল না, বিশেষ করে যেখানে অন্য কোনো মানুষই নেই। তারপরও ন্যাংটো হয়ে ঘুরে বেড়ানোটা রবিনসন মানতে পারল না। রোদের তাপে প্রায় ওর চামড়া পুড়ে ফোসকা পড়ে যেত। সেই সাথে এমন মাথা ব্যথা হতো যে ওকে সারাক্ষণই প্যান্ট, শার্ট এবং টুপি পরে থাকতে হতো। পুরনো কাপড়গুলো নষ্ট হয়ে যাচ্ছিল। রবিনসনকে নতুন কাপড় বানানোর চেষ্টা করতে হলো। উপকরণ বলতে ছিল কেবল ওর ধরা পশুর চামড়া। চামড়াগুলো সে রোদে ছাড়িয়ে শুকিয়ে নিল। শুকানোর পরও যেগুলো নরমই রইল, যেমন ছাগলের চামড়া, সেগুলোকেই কেবল পরবার মতো করে সেলাই করে নেওয়া গেল। প্রথমে সে বানালো একটা উঁচু টুপি। ওটার পেছন দিকে একটা বাড়তি অংশ কাঁধের উপর ঝুলে রইল। চামড়ার বাইরের দিকের পশম ভারী বৃষ্টিতে ওকে শুকনো থাকতে সাহায্য করল। তপ্ত রোদে মাথা আর কাঁধ ঝলসে যাওয়া থেকেও ওটা ওকে রক্ষা করল। রবিনসন দেখল টুপিটা খুব ভালো কাজে দিচ্ছে, তাই সে এবার ওইসব চামড়া দিয়েই পরনের কাপড় বানানোর চেষ্টা করল। একটা ঢোলা ওয়েস্টকোট বানালো সে। জিনিসটা হলো এক ধরনের লম্বা জামা। আরও বানালো হাঁটু পর্যন্ত লম্বা প্যান্ট। জামা আর প্যান্ট ঠিকমতো আটকাবার জন্য সে ছাগলের চামড়া দিয়ে একটা বেল্ট বানালো। বেল্টটা আরেক কাজেও লাগলো। ওটাতে করাত আর কুড়াল ঝুলিয়ে রাখা গেল। আরেকটা বেল্ট বানালো রবিনসন। ওটা কাঁধের উপর পড়তো সে। তাতে করে গান পাউডারের পোঁটলা বেঁধে রাখার একটা ব্যবস্থা হলো। এরপর রবিনসন একজোড়া জুতা বানালো। সেগুলো দেখতে হলো অনেকটা ঝালরওয়ালা মোজার মতো। এভাবেই রবিনসনের পোশাক বানানো সম্পূর্ণ হলো। রবিনসন তো দর্জি ছিল না কখনো, যেমন সে কোনো দিন ছিল না কৃষক কিংবা শিকারী অথবা কাঠমিস্ত্রি। তাই নিজের বানানো নতুন পোশাক নিয়ে রবিনসন খুবই সন্তুষ্ট হলো। সেগুলো তার গায়ে মোটামুটি ভালো মতোই লাগলো। ওগুলো ওকে বৃষ্টিতে ভেজার হাত থেকে বাঁচাবে। তবে এই কাপড়ে ওকে হিংস্র ভয়ানক কোনো প্রাণীর মতো দেখাতে লাগলো। তবে এই যৌন প্রাণীহীন দ্বীপে ওকে দেখে ভয় পাওয়ার মতো কেই বা ছিল। এরপর রবিনসন ঠিক করলো একটা ছাতা বানাবে। তপ্ত সূর্য আর ভারী বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য একটা ছাতা জরুরি হয়ে পড়েছিল। প্রথম 2-3 বারের চেষ্টা ব্যর্থ হলো। অবশেষে গাছের ডালে ছাগলের চামড়ার ছাউনি দিয়ে একটা ছাতা বানাতে পারল সে। ছাতাটা সহজেই খোলার এবং বন্ধ করার ব্যবস্থা রইল। তাতে সেটাকে সাথে করে বয়ে নিয়ে বেড়াতে সুবিধাই হলো। 5ম বছরের মাথায় রবিনসন আরেকটা ডিঙি বানানোর চিন্তা করল। প্রথম নৌকাটা যেখানে বানিয়েছিল সেখানেই পড়ে আছে। সেটা ওকে এবার আরও বুদ্ধিমান হতে বলছে। রবিনসনের শিক্ষা ভালো মতোই হয়েছে। দ্বিতীয় ডিঙিটা হলো আগেরটার চেয়ে ছোট, বানানো হলো পানির কাছাকাছি। এবার আর ডিঙিটা পানিতে ভাসাতে কোনো সমস্যাই হলো না। এই ছোট ডিঙিটাই সে দূরে দেখা জায়গাটায় যেতে পারবে না, তবে ওটাই চড়ে সে তার দ্বীপের চারিদিকে চক্কর দিতে পারবে স্বচ্ছন্দে। রবিনসন তার ডিঙিটায় একটা মাস্তুল লাগালো এবং জাহাজের পালের যেটুকু অবশিষ্ট ছিল তা দিয়ে একটা পাল বানালো। খাবার, বন্দুক আর গোলাবারুদ রাখার জন্য নৌকাটার একপাশে সে একটা বাক্স বানালো। বাক্সের ভেতর জিনিসগুলো রোদ, বৃষ্টি আর সাগরের পানির ঝাপটা থেকে নিরাপদে থাকবে। এরপর রবিনসন ছাতাটাকে নৌকার পেছনে বেঁধে নিল। সাগরে ওটা ওকে রোদ থেকে বাঁচাবে। প্রথমে রবিনসন খালটাতে নৌকাটা চালিয়ে পরীক্ষা করে নিল। এখন সে ওটায় চড়ে সমুদ্রে যাওয়ার চেষ্টা করতে পারে। দ্বীপে ওর 6ষ্ঠ বছর শুরু হবে। এমনই সময়ে সে নৌকা নিয়ে পূবের দিকে যাত্রা করল।
সামনে প্রায় 6 মাইল লম্বা একটা পাথুরের দেয়াল পানির উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ওটার পরে আছে 3 মাইল লম্বা একটা বালির দেয়াল। এটা একটা সমস্যা। এর অর্থ পাথরের পাহাড় আর বালির দেওয়ালটা পার হতে রবিনসনকে সাগরে 9 মাইল পথ পাড়ি দিতে হবে। ডিঙিটা অতখানি দূরে ঠিকমতো যেতে পারবে কিনা সে ব্যাপারে রবিনসনের মনে সন্দেহ থেকে গেল। ডিঙিটাকে টেনে পাহাড়টার ঠিক সামনে এনে ওটাকে বাঁধল রবিনসন। পাহাড়টায় চড়ল। ওই উঁচু জায়গা থেকে চারিদিকের সাগর আরও ভালো করে নজরে এলো ওর। দূরবীনটা চোখে দিতেই পাহাড় আর বালির দেয়ালের পরে একটা ভয়ানক স্রোত চোখে পড়ল। রবিনসন ভয় পেয়ে গেল যে ওই স্রোতের কাছ দিয়ে গেলে ওর ছোট ডিঙিটাকে তার টেনে নেবে, তারপর সাগরের এত গভীরে নিয়ে যাবে যে সে আর কখনোই তীরে ফিরে আসতে পারবে না। কিন্তু রবিনসন ক্রুসো ছিল এক দুঃসাহসী নাবিক। ও লড়বে ওই স্রোতের সাথে। বেশ কয়েক ঘন্টা ধরে তাই করল রবিনসন। ও যেমনটা ভেবেছিল স্রোতের তীব্রতা ছিল তার চেয়ে বেশি। দীর্ঘক্ষণ বৈঠা ঠেলেও সে ওই স্রোত পার হতে পারল না। 5 ঘন্টা চলল সেই যুদ্ধ। রবিনসনের মনে হচ্ছিল হাত দুটো কাঁধ থেকে খসে পড়বে। ঠিক তখনই এক ঝলক বাতাস এসে রবিনসনকে স্রোত থেকে ঠেলে সরিয়ে নিয়ে গেল। কিন্তু বাতাস ওকে কোন দিকে নিয়ে চলেছে সেটা জানার কোনো উপায় ছিল না। ওখান থেকে দ্বীপটাকে আর দেখা যাচ্ছিল না। কম্পাসটাও সাথে করে আনেনি। সারাদিন আকাশে মেঘ জমেছিল। অবশেষে সেটা সরে গেল। সূর্য দেখা গেল। আকাশে সূর্যের অবস্থান দেখে রবিনসন বুঝল যে সে উত্তরে চলেছে। বাতাস বইছিল। রবিনসন পাল তুলে দিল। নৌকা এগিয়ে চলল। কয়েক ঘন্টা পর দ্বীপটার উত্তর তীর নজরে এলো। রবিনসন নৌকা ভেরালো। খাওয়া সেরে রবিনসন খানিকটা ঘুমিয়ে নিল। তারপরে হিসাব করল নিজের জায়গায় কিভাবে ফেরা যায়। যে পথে ও এসেছে ডিঙ্গি নিয়ে সেই পথে ফেরাটা খুব ঝুঁকিপূর্ণ। কিন্তু পশ্চিম তীর দিয়ে ফেরাটাও বিপজ্জনক হতে পারে, কারণ ওখানে সমুদ্র কেমন তা জানার কোনো উপায় ছিল না ওর। সব ভেবে রবিনসন ঠিক করল হেঁটে ফিরবে। সে ডিঙিটা টেনে উপরে তুলল। ওটাকে নিরাপদে বেঁধে রাখল। নৌকাটা বানাতে ওকে কয়েক মাস কঠিন পরিশ্রম করতে হয়েছে। ওটাকে রেখে যেতে ওর ভীষণ খারাপ লাগছিল। কিন্তু ওই মুহূর্তে আর কোনো দুরন্ত অভিযান চালানোর আগ্রহ ওর ছিল না। তাই শুধু বন্দুক আর ছাতাটা নিয়ে তীর ধরে বাড়ির দিকে হাঁটা শুরু করল। পরের 5 বছর খুব শান্ত জীবনযাপন করল রবিনসন। দ্বীপে আসার 11 বছর হতে চলল। ওর গান পাউডার কমে আসছিল। শুধু শিকার করতেই গান পাউডার ব্যবহার করত সে। কিন্তু সেটা শেষ হয়ে গেলে কিভাবে শিকার করবে? রবিনসন ঠিক করল ফাঁদ পেতে বুনো ছাগল ধরার চেষ্টা করবে। সেগুলোকে পোষ মানিয়ে বংশবৃদ্ধি করবে। এভাবেই ওর খাদ্য জোগাড় হবে। মাটিতে একটা গর্ত খুঁড়ে ফাঁদ বানালো রবিনসন। প্রথমবার 3টি অল্প বয়সী ছাগল ফাঁদে পড়ল। একটা ছেলে, 2টো মেয়ে। বছর দেড়েকের মধ্যে 12টা ছাগলের একটা পাল হলো রবিনসনের। 2 বছরে সেটা বেড়ে দাঁড়ালো 43-এ। রবিনসনের এখন পোষা ছাগলের পাল আছে। এখন সে ওগুলো থেকে মাংসের সাথে সাথে দুধও পেতে পারে। জীবনে কখনোই রবিনসন গরুর দুধ দোয়নি। ছাগলের তো নয়। দুধ থেকে কিভাবে মাখন আর পনির বানাতে হয় তাও ওর জানা ছিল না। তবে বহুবার চেষ্টা করে আর ভুল করে অবশেষে দুটোই শিখল রবিনসন। দ্বীপের উত্তর পাশে ডিঙিটা বেঁধে রেখে আসার 7 বছর হলো। রবিনসন অধৈর্য হয়ে উঠল। সে অভিযান সে শুরু করেছিল সেটা শেষ করতে হবে। ডিঙিটা তাকে ফিরিয়ে আনতেই হবে। রবিনসন সৈকত ধরে আবার যাত্রা করল। ওর ইচ্ছা প্রথমে পূব দিকে হাঁটবে, তারপর উত্তরে। দ্বীপের যে উঁচু পাহাড়টা থেকে সাগরের সেই পাথুরে পাহাড় আর বালির দেয়ালের উপাসটা দেখা যায়, সেখানে পৌঁছে রবিনসন দেখল সাগর শান্ত, ঢেউ নেই। কয়েক বছর আগে যে তীব্র স্রোতে সে আটকা পড়েছিল তার কোনো চিহ্নই নেই। এরকম পরিবর্তন কেন হলো? রবিনসন বুঝতে পারল জোয়ার নেমে গেছে, সেজন্য এমনটা ঘটেছে। যখন জোয়ার থাকবে না তখন সে এই পথে নৌকা চালিয়ে ফিরতে পারবে। জোয়ার এলে স্রোত আবার দেখা দেবে। এই আবিষ্কারে উল্সিত হয়ে রবিনসন পাহাড় থেকে নামল। তারপর সৈকতে ফিরে গেল। বালিতে 5 পার বেশি যায়নি, হঠাৎ
সেখানেই জমে গেল সে। ওর সামনেই সমান বালির উপরে মানুষের পায়ের ছাপ। রবিনসন কয়েক মিনিট বোকার মতো দাঁড়িয়ে থাকল। এটা যে মানুষের পায়ের ছাপ তাতে কোনো সন্দেহ নেই। ছাপটাতে আঙুল, গোড়ালি সহ পায়ের সবগুলো অংশই ফুটে উঠেছে, আর সেটা এত বড় যে ওর হতেই পারে না। রবিনসন চারিদিকে চোখ বুলল, কান পাতল, কিচ্ছু নেই। সে আবার পাহাড়ে চড়ে আরও বেশি জায়গায় অনুসন্ধান চালালো। এখান থেকেও কিছু দেখা গেল না। পাহাড় আর সৈকতে কয়েকবার উঠানামা করেও সে কাউকে দেখতে পেল না। আর কোনো পায়ের ছাপও নেই। ডিঙির চিন্তা মাথা থেকে সরিয়ে রবিনসন তাড়াতাড়ি বাড়ি ফিরে চলল। ভীষণ ভয় পেয়েছে সে। প্রত্যেক পদক্ষেপে সে পিছনে ফিরে তাকাচ্ছিল। প্রত্যেকটা গাছ আর ঝোপঝাড়কে মনে হচ্ছিল এক একটা মানুষ। নিজের নিরাপদ দুর্গের ভেতর পৌঁছানোর আগ পর্যন্ত সে থামার সাহস পেল না। সে রাতে রবিনসন একদম ঘুমাতে পারল না। ওর মাথায় কেবল এই চিন্তাই ঘুরতে লাগলো যে শয়তান এসেছে ওর খোঁজে। মানুষ এই দ্বীপে কিভাবে ঢুকবে? কোনো নৌকার চিহ্ন নেই। তাছাড়া আর কোনো পায়ের ছাপই বা নেই কেন? তখন আরও ভীতিকর একটা চিন্তা ওর মাথায় এলো। বোধহয় মূল ভূখণ্ড থেকে একদল বুনো স্রোতের টানে দ্বীপে এসে পড়েছে। হয়তো ওর ডিঙিটা ওরা দেখে ফেলেছে এবং এই মুহূর্তে ওকেই খুঁজছে। নিশ্চয়ই ওরা ওকে মেরে ফেলবে, তারপর খাবে। 3 দিন 3 রাত রবিনসন তার দুর্গ থেকে নড়ল না। শেষ পর্যন্ত ওর সাহস ফিরে আসতে লাগলো। সে আরও ঠান্ডা মাথায় চিন্তা করল। এই দ্বীপে সে 15 বছর ধরে বাস করছে। এই 15 বছরে সে কখনোই এখানে কোনো মানুষের চিহ্নমাত্র দেখেনি। তাহলে কেন সে সামান্য একটা পায়ের ছাপ দেখে ভয় পাবে? রবিনসন মন থেকে ভয় ঝেড়ে ফেলার আপ্রাণ চেষ্টা করল। তবুও সাবধানতার জন্য সে তার দুর্গ শক্তিশালী করবে বলে ঠিক করল। আগের বেড়াটার চারিদিকে সে মোটা খুঁটির আরেকটা বেড়া দিল। জাহাজ থেকে আনা 7টা গাদা বন্দুক খুঁটির ফাঁকে 7 জায়গায় রাখল। দ্বিতীয় বেড়াটা বানাতে রবিনসনের 1 মাস লাগল। সেটা শেষ হওয়ার পরেও ওর অস্বস্তি গেল না। বুনো নরখাদকদের হাতে পড়ার ভয় রবিনসনের মনে থেকে গেল। রবিনসন জানতে পারল না যে ভয়ের সত্যিকার কারণ আছে। সত্যিই বনদের আক্রমণের ভয় আছে। পরের 2 বছর রবিনসন দ্বীপের পূর্ব প্রান্ত থেকে দূরে থাকল। ওখানেই পায়ের ছাপটা দেখেছিল। তার বদলে সে ঠিক করল পশ্চিম প্রান্তটা ঘুরে দেখবে। নৌকায় তীর ধরে যাওয়ার সময় একবারই ওদিকটায় দেখেছে সে। একটা পাহাড়ে উঠে রবিনসনের মনে হলো অনেক দূরে সাগরের বুকে একটা নৌকার মতো দেখা যাচ্ছে। ওর সাথে দূরবীন ছিল না, কাজেই সে নিশ্চিত হতে পারল না। কয়েক মিনিটের মধ্যে অবশ্য নৌকাটা দৃষ্টির আড়ালে চলে গেল। সাগর থেকে দৃষ্টি সরিয়ে পাহাড় থেকে নামছিল রবিনসন। হঠাৎ ভয়ে জমে গেল। জীবনে কখনো এত ভয় পায়নি সে। হায় খোদা! দম বন্ধ হয়ে এল ওর। বালিতে মানুষের হাত, মাথার খুলি, পা আর অন্যান্য জায়গার হাড় ছড়িয়ে পড়ে আছে। কাছে আগুন জ্বালানোর চিহ্ন। বনগুলো এইখানে আছে! চিৎকার করে উঠল রবিনসন। নিজেদের সঙ্গীর মাংস দিয়ে তারা ভোজ সেরেছে। ওই বীভৎস দৃশ্য থেকে রবিনসন চোখ ফিরিয়ে নিল। ওর বমি পাচ্ছিল আর দুর্বল লাগছিল। হঠাৎ সে হরহর করে বমি করে দিল। কয়েক মিনিট পর বমি বন্ধ হলে রবিনসন ঘুরে যত জোরে সম্ভব পাহাড়ের উপরের দিকে ছুটল। দুর্গের ভেতর নিরাপদে পৌঁছানোর আগে সে থামল না। সে প্রতিজ্ঞা করল দ্বীপের পশ্চিম প্রান্তে আর কখনোই যাবে না। পরের 2 বছর রবিনসন যখনই দুর্গের বাইরে গেল, আগের চেয়ে বেশি সতর্ক থাকল এবং আত্মরক্ষার ব্যবস্থা নিল। দ্বীপে থাকা বনরা শুনবে এই ভয়ে সে বন্দুক পর্যন্ত ছোড়া বন্ধ করে দিল। এখন সে ছাগল পালছে বলে বনে গিয়ে শিকার করবার দরকার নেই। এজন্য সে নিজেকে ধন্যবাদ দিল। তবে বন্দুক না ছুড়লেও ওগুলো সে সারাক্ষণই সাথে রাখত। সাথে পিস্তল আর তলোয়ারও থাকত। ওই কয়েক মাসে রবিনসনের ভয় ধীরে ধীরে রাগে পরিণত হলো। যদি কখনো বনগুলোকে নরমাংস খেতে দেখে তাহলে তাদেরকে সে আক্রমণ করবে, তারই পরিকল্পনা করতে লাগলো। অনেকগুলো বেপরোয়া চিন্তা ওর মাথায় এলো, কিন্তু কোনোটাকেই ওর নিখুঁত মনে হলো না। 20 বা 30 জন বনুর বিরুদ্ধে ওকে একা লড়তে হবে। তাদের তীরধনুকের নিশানা ওর বন্দুকের চেয়ে কম ভয়ঙ্কর নয়। যতই সে আক্রমণের কথা ভাবতে লাগলো, ততই সে নিজেকে প্রশ্ন করতে লাগলো,
এই মানুষগুলোকে বিচার করা কিংবা হত্যা করার অধিকার কি আমার আছে? আমার কাছে তাদের অপরাধী মনে হতে পারে, কিন্তু তারা তাই করছে। তাদের পূর্বপুরুষেরা অনেক অনেক বছর ধরে যা করে আসছে। হয়তো মানুষের মাংস খাওয়াকে তারা পাপ বলে মনে করে না, ঠিক আমি যেমন ছাগলের মাংস খাওয়াকে পাপ বলে মনে করি না। তাছাড়া রবিনসন আরও ভাবল, এই মানুষগুলো আমার কোনো ক্ষতি করেনি। আমাকে আক্রমণ করার জন্য তারা এই দ্বীপে আসেনি। তাহলে আমি কেন তাদের আক্রমণ করব? আমি হয়তো 2 বা 3 নরখাদককে মেরে ফেলতে পারবো, বড়জোর 5 কি 6 জনকে। কিন্তু বাকিরা যদি পালাতে পারে, তাহলে হয়তো তারা শত শত নরখাদককে নিয়ে ফিরে আসবে স্বজাতি হত্যার বদলা নিতে। তারপর আমাকে মেরে খেয়ে ফেলবে। তাই রবিনসন শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল, নরখাদকদের আবার দেখতে পেলে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে লুকিয়ে পড়া। এতে ওরা কখনোই বুঝতে পারবে না যে এই দ্বীপে আরেকজন মানুষ আছে। তবুও সারাক্ষণ বিপদের ভয় রবিনসনকে ঘিরে রইল। নিতান্তই প্রয়োজন ছাড়া সে দুর্গের বাইরে গেল না। জীবনযাপন আরও সহজ করার জন্য আর কোনো নতুন জিনিস বানানোর চিন্তাও সে করল না। পেরেক গাঁথা কিংবা কাঠ কাটার শব্দ বনুদের কানে যেতে পারে। খোলা জায়গায় আগুন জ্বালানো সে বন্ধ করে দিল। ধোঁয়ায় ওর অবস্থান প্রকাশ হয়ে পড়বে, এই ভয়ে সে রান্না করতে লাগলো গুহার ভেতর। এখন একমাত্র যে জিনিসটি গুরুত্বপূর্ণ তা হলো ওর নিরাপত্তা, এমনকি খাদ্যের চেয়েও। দ্বীপে রবিনসনের 23 বছর হলো। নরখাদকদের আবিষ্কার করার পর 4 বছর কেটে গেছে। এই 4 বছরে আর কোনো নরখাদকের আগমনের চিহ্ন দেখা যায়নি। রবিনসন প্রায় ভাবতে শুরু করেছিল যে আর কোনো বুনো ওকে বিরক্ত করার জন্য এখানে আসবে না। কিন্তু সে বছরেরই ডিসেম্বরে রবিনসনের শান্তিপূর্ণ জীবনে অশান্তি নেমে এলো। একদিন খুব সকালে ওর নজরে পড়ল সৈকতে ধোঁয়া উঠছে। দ্বীপের যেদিকে ওর বাড়ি জায়গাটা সেই দিকেই। ওর দুর্গের উপরে যে পাহাড়, সেটার গায়ে মই লাগিয়ে সে চূড়ায় উঠল। উপর হয়ে শুয়ে দূরবীন দিয়ে সে ধোঁয়ার উৎস খুঁজতে লাগল। শিগগিরই দূরবীনের গোল কাঁচের মধ্যে 9 জন বনুর অস্তিত্ব ধরা পড়ল। একটা ছোট আগুন ঘিরে ওরা বসে আছে, কিন্তু দ্রুতই তারা তাদের ডিঙ্গিতে উঠে চলে গেল। বনুরা দৃষ্টির বাইরে চলে যেতেই রবিনসন বন্দুক তুলে নিয়ে সৈকতের দিকে ছুটল। বালিতে রক্ত, হাড় আর মানুষের মাংসের টুকরো পড়ে আছে। ওর পুরনো খুনে অনুভূতি ফিরে এলো। সে প্রতিজ্ঞা করল, পরের বার দ্বীপে পা দেওয়া মাত্র বনগুলোকেও শেষ করবে। পরের বছরটা রবিনসনের মাথায় কেবল একটাই চিন্তা ঘুরপাক খেল, তা হলো এই দ্বীপ থেকে পালানো। এতদিনে ওর ভীষণ ইচ্ছে হলো কোনো মানুষের সাথে কথা বলার, যে ওকে জানবে, ও কোথায় আছে, ওকে উদ্ধার করবে। কারণ রবিনসন নিজেই জানে না পৃথিবীর কোন জায়গায় সে আটকা পড়ে আছে। কয়েক মাস আগে স্পেনের একটা জাহাজ দ্বীপের কাছে পাথরের দেয়ালে আটকা পড়েছিল। রবিনসন ভাবল, এই দিনে বুঝি এই দ্বীপ থেকে মুক্তি মিলল। রবিনসনও নৌকাটা নিয়ে জাহাজে পৌঁছালো, কিন্তু জাহাজে শুধু মানুষের মৃতদেহ আর সামান্য মালামাল ছাড়া আর কিছুই চোখে পড়ল না ওর। মালগুলো সে দ্বীপে নিয়ে এসেছে। জাহাজটার মালামালের মধ্যে ছিল গাদা বন্দুক, গান পাউডার আর কাপড় চোপড়। ওগুলোর কাজে আসবে। জাহাজে একমাত্র জীবিত প্রাণী ছিল কুকুরটা। ওটা ওর নতুন সঙ্গী হবে। ওর আগের কুকুরটা অনেক বছর আগেই মরে গেছে। জাহাজে আরেকটা জিনিস পেয়েছিল রবিনসন, সোনা ভর্তি কতগুলো ব্যাগ। কিন্তু এখানে ওগুলো ওর কোনো কাজেই লাগবে না। ওগুলো দিয়ে তো আর কোনো মানুষ কিনতে পারবে না যার সাথে সে কথা বলতে পারবে। রবিনসনের মনে মুক্তির চিন্তা জোরালো হয়ে উঠেছিল। কোনোভাবেই আর সেটাকে ঠেকিয়ে রাখতে পারছিল না সে। দিনে এই চিন্তা ওর মাথায় ঘুরপাক খেত, রাতে ঘুমের মধ্যেও মুক্তির স্বপ্ন দেখত রবিনসন। একই স্বপ্ন বারবার রাতের পর রাত দেখতে লাগলো সে। স্বপ্নেও দেখত বনুরা একজন বন্দি নিয়ে দ্বীপে এসেছে। বন্দিটি পালিয়ে রবিনসনের কাছে সাহায্যের জন্য ছুটে এসেছে। রবিনসন তাকে দুর্গের ভেতরে নিয়ে গিয়ে লুকিয়ে রেখেছে। লোকটা দ্রুতই ওর বিশ্বস্ত ভৃত্য হয়ে উঠেছে। এই বন্দি একজন স্থানীয়। সে ওকে এই দ্বীপ থেকে বেরিয়ে মূল ভূখণ্ডে যেতে সাহায্য করবে। স্বপ্নটাকে রবিনসন সত্য বলে ধরে নিল। সে ভাবল, এখান থেকে মুক্তি পাবার একটি উপায় আছে, আর তা হলো বনুরা যে বন্দীদের দ্বীপে ধরে নিয়ে আসবে তাদের একজনকে উদ্ধার করা। তারপর স্বপ্নের বাকি অংশটা আপনা আপনি সত্যি হয়ে উঠবে।
রবিনসন তাই সৈকতের দিকে চোখ রাখতে শুরু করল। 6 মাস গেল, 1 বছর গেল, 1.5 বছরও পার হয়ে গেল। সাগরে কোনো ডিঙির দেখা মিলল না। দ্বীপে রবিনসনের 25তম বছর চলছে। অবশেষে এক সকালে ঘুম থেকে উঠে রবিনসন ডিঙিগুলোর দেখা পেল। এগুলোর সন্ধানে এতদিন ছিল। মোটা 5টা ডিঙি, সেগুলোকে সৈকতে টেনে তোলা হয়েছে। দ্বীপের যে দিকটায় ওর বাড়ি, সেই দিকেই ডিঙিগুলো ভিড়ছে। নৌকার আরোহী বুনুরা ইতিমধ্যেই নেমে গেছে। এখান থেকে ওদের দেখা যাচ্ছে না, তবে 5টা ডিঙির অর্থ হলো 20 থেকে 30 জন মানুষ। একা রবিনসন কি করে ওদের আক্রমণ করবে? ওর বাড়ির উপরে যে পাহাড়টা, সেটার মাথায় চলল রবিনসন। দেখল 30 জন মানুষ একটা আগুনের কুণ্ড ঘিরে নাচছে, মাংস রান্না হচ্ছে। তবে সেটা মানুষের মাংস কিনা তা নিশ্চিতভাবে জানার উপায় রবিনসনের ছিল না। তারপর রবিনসন দেখল 2 জন মানুষকে নৌকা থেকে আগুনের দিকে টেনে হিঁচড়ে আনা হচ্ছে। তাদের একজনকে তৎক্ষণাৎ মোটা একটা লাঠি দিয়ে আঘাত করে ফেলে দেওয়া হলো। তারপর নরখাদকগুলো তাকে কাটতে আরম্ভ করল। অন্য বন্দীটি একা দাঁড়িয়েছিল। একটু পরে ওকেও মারা হবে। কেউ পাহারায় নেই দেখে জীবন বাঁচানোর আশায় সে আচমকা লাফিয়ে উঠে বনের দিকে দৌড়ে দিল। রবিনসন দেখল লোকটা স্থানীয়, আর সে ওর দিকেই আসছে। এইসব ঘটনা দেখতে দেখতে রবিনসন না ভেবে পারল না, তাহলে কি আমার স্বপ্ন সত্য হতে চলেছে? আবার সে বনুদের দিকে মনোযোগ দিল। দেখল মাত্র 3 জন বনু পালাতে থাকা লোকটাকে ধাওয়া করছে। লোকটা বনুগুলোকে দৌড়ে হারিয়ে দিচ্ছে দেখে রবিনসন খুশি হল। দৌড়াতে থাক বেটা, রবিনসন আপন মনে ফিসফিস করল, তুই পারবি। লোকটা খাল পর্যন্ত চলে এলো। খোদা, দয়া করো লোকটাকে, ও যেন ঠিকমতো দ্রুত সাঁতরাতে পারে। রবিনসন প্রার্থনা করল। লোকটা পানিতে লাফ দিল। তারপর শক্তিশালী হাতে দ্রুত সাঁতার কেটে কয়েক সেকেন্ডের মধ্যে খালটা পার হয়ে গেল। বনুগুলো যখন খালের পাড়ে পৌঁছালো, বোঝা গেল ওদের মধ্যে 2 জন সাঁতার জানে, অন্যজন সাঁতরাতে পারে না বলে ঘুরে সৈকতের দিকে ফিরে চলল। বনুগুলো স্থানীয় লোকটার মতো দ্রুত সাঁতরাতে পারছিল না। ওরা যখন খালের উপারে পৌঁছালো, ততক্ষণে লোকটা ওদের থেকে অনেকখানি এগিয়ে গেছে। সেই মুহূর্তে রবিনসন বুঝতে পারল বেচারা লোকটাকে বাঁচানো ওর ভাগ্যে আছে। সে মই বেয়ে দ্রুত নেমে এলো এবং বন্দুক তুলে নিল। দুর্গের উপর দিয়ে একটা সংক্ষিপ্ত রাস্তা ধরে সে খালের দিকে ছুটল। কয়েক মিনিটের মধ্যেই রবিনসন পালাতে থাকা লোকটার ঠিক 10 কদম পেছনে পৌঁছে গেল। লোকটা ঘুরে রবিনসনের দিকে অবাক চোখে তাকিয়ে থাকল। রবিনসন ওর উদ্দেশ্যে হাত নাড়ল, কাছে আসতে বলল, কিন্তু লোকটা ভয়ে নড়ল না। একটু পরেই কাছাকাছি বনুদের পায়ের শব্দ শুনল রবিনসন। গুলি ছোড়ার ইচ্ছে ছিল না ওর, তাতে অন্যরা সতর্ক হয়ে যাবে। তাই প্রথমজনকে সে বন্দুকের কুঁদু দিয়ে মেরে ফেলে দিল। সঙ্গীকে আক্রান্ত হতে দেখে দ্বিতীয়জন তীর ধনুক বের করল। একে আগের জনের মতো বাড়ি মারবার সময় ছিল না। রবিনসনকে তাই গুলি ছুটতেই হলো। লোকটা মরে পড়ে গেল। পালাতে থাকা স্থানীয় লোকটি ভয় পাওয়া চোখে মাটিতে পড়ে থাকা শত্রুদের দিকে তাকিয়ে থাকল। রবিনসনের বন্দুকে আগুনের ফুলকি দেখে আর শব্দ শুনে সে এত ভয় পেয়েছে যে নড়বার সাহসও তার ছিল না। রবিনসন আবার তাকে ডাকল এবং কাছে আসতে ইশারা করল। লোকটি এবার হাঁটতে শুরু করল। প্রতিবার পা ফেলার সময় কাঁপছে সে। কাছে আসতে আসতে 10-12 কদম পর পর সে মাটিতে হাঁটু গেড়ে বসতে লাগল। জীবন বাঁচানোর জন্য এভাবেই সে রবিনসনকে ধন্যবাদ দিচ্ছিল। রবিনসন তার দিকে তাকিয়ে হাসল। লোকটি আরও কাছে এলো। রবিনসনের একেবারে কাছে এসে সে আবার হাঁটু গেড়ে বসল এবং মাটিতে চুমু খেল। তারপর মাথাটা মাটিতে রেখে রবিনসনের একটা পা তার উপর শক্ত করে ধরে রাখল। এভাবে সে সারা জীবনের জন্য রবিনসনের দাস হওয়ার শপথ নিল। রবিনসন তাকে টেনে তুলে কাঁধ চাপড়ে দিল। ঠিক তখনই বন্দুকের বাটের বাড়ি খাওয়া প্রথম বনুটা নড়তে শুরু করল। রবিনসন আঙ্গুল তুলে তাকে দেখালো। লোকটা কিছু একটা বলল, যা রবিনসন বুঝতে পারল না। তারপরও কথাগুলো রবিনসনের কানে মধুর লাগল, কারণ নিজের কথা বাদ দিলে 25 বছর পরে এই প্রথম সে কোনো মানুষের কণ্ঠ শুনল। কিন্তু মানুষের কণ্ঠের মাধুর্য উপভোগ করার সময় তখন ছিল না, কারণ বনুটা ততক্ষণে উঠে বসতে শুরু করেছে। স্থানীয় লোকটা রবিনসনের বেল্টে ঝোলানো তলোয়ারটা দেখালো। রবিনসন সেটা টেনে বার করে তার হাতে দিল।
তলোয়ারটা হাতে পেয়েই সে ছুটে গেল শত্রুর দিকে। তারপর এক কোপে তার মাথাটা শরীর থেকে আলাদা করে ফেলল। কাজ শেষ করে লোকটা রবিনসনের কাছে এসে তলোয়ারটা তার পায়ের কাছে রেখে দিল। তারপর সে গেল গুলি খেয়ে মরা বুনোটার কাছে। মৃতদেহটা দেখে ওর চোখে মুখে ধাঁধা লেগে গেছে। রবিনসন বুঝল এই ব্যাটা বুঝতে পারছে না যে স্পর্শ না করে এত দূর থেকে কিভাবে সে মানুষটাকে মারল। রবিনসন ঘাড় নেড়ে অনুমতি দিলে সে মৃতদেহটা উল্টে দুই পাশটায় পরীক্ষা করে দেখল। মৃতদেহের বুকে ছোট গর্তটা দেখে সে বিস্ময়ে মাথা নাড়ল। ব্যাপারটা রবিনসন ওকে পরে বুঝিয়ে বলবে, কিন্তু এখন কাজ হলো মৃত দুটো লোককেই কবর দেওয়া। তাতে করে দলের অন্যরা তাদের খোঁজ পাবে না। কবর দেয়া হয়ে গেলে রবিনসন তার নতুন দাসকে দুর্গে ফিরিয়ে নিয়ে চলল। সেখানে পৌঁছে সে তাকে খাবার আর পানি দিল। অল্পবয়স্ক লোকটা ক্লান্ত হয়ে পড়েছিল, তাই খাওয়া শেষ হলে রবিনসন তাকে শোয়ার জন্য জায়গা তৈরি করে দিল। কয়েক মিনিটের মধ্যেই বেচারা গভীর ঘুমে তলিয়ে গেল। রবিনসন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমন্ত তরুণকে দেখছিল। বেশ সুপুরুষ ছেলেটা, লম্বা সুঠাম শরীর। রবিনসন আন্দাজ করল বয়স 26-এর মতো হবে। ওর লম্বা সোজা কালো চুল ওর মুখটাকে গোলাকার পুরুষ্ঠ আকৃতি দিয়েছে। ঘুমন্ত অবস্থায়ও সে মুখে একটা কোমলতা ফুটে আছে। আধ ঘন্টাও পার হয়নি, ছেলেটা ঘুম থেকে জেগে উঠল। তারপর দৌড়ে গুহা থেকে বের হয়ে রবিনসন যেখানে ছাগলের দুধ দুইছিল সেখানে গিয়ে হাজির হলো। মাথাটা মাটিতে রেখে আগের মতোই রবিনসনের পা তার উপর টেনে নিল। আবার সে বিশ্বস্ততা দেখাচ্ছে, শপথ করছে সারা জীবনের জন্য রবিনসনের দাস হয়ে থাকবার। এভাবে রবিনসন ক্রুসো আর স্থানীয় তরুণটির নতুন জীবন আরম্ভ হল। রবিনসন ওর নাম রেখেছে ফ্রাইডে। 25 বছর ধরে রাখা রবিনসনের খুঁটি ক্যালেন্ডারের হিসেব অনুযায়ী এই তরুণের জীবন বাঁচানোর দিনটি ছিল শুক্রবার, সেজন্যই এই নাম। সেই রাতেই রবিনসন ফ্রাইডেকে তার নাম এবং রবিনসনকে মালিক বলে ডাকতে শেখালো। তারপর ফ্রাইডেকে শেখালো হ্যাঁ এবং না শব্দ দুটো। ওকে ওগুলোর অর্থও শেখালো রবিনসন। ফ্রাইডে ছিল প্রায় উদম। রবিনসন তাকে ওর মতোই ছাগলের চামড়ার প্যান্ট, জ্যাকেট ও টুপি পরতে দিল। ফ্রাইডে তাতে খুব খুশি হলো। অবশ্য কাপড় পরে প্রথম প্রথম ফ্রাইডের কেমন ভার ভার লাগছিল, অস্বস্তিও বোধ হচ্ছিল। পরদিন সকালে রবিনসন ও ফ্রাইডে নরখাদকদের খোঁজে চারিদিকটা দেখার জন্য পাহাড়ের চূড়ায় উঠল। তাদের বা তাদের ডিঙিগুলোর কোনো চিহ্নই ওদের চোখে পড়ল না। চলে গেছে ওরা। হারানো দুজন সঙ্গীকে খোঁজার ঝামেলায়ও যায়নি। ওই দিনই খানিক পরে রবিনসন ও ফ্রাইডে নরখাদক দুজনকে কবর দেওয়া জায়গাটার পাশ দিয়ে যাচ্ছিল। ফ্রাইডে ইশারায় বুঝালো সে মৃতদেহগুলো খুঁড়ে তুলে খেতে চায়। রবিনসনের খুব রাগ হলো। কথাটা চিন্তা করে ওর বমি পেল। বমির ভঙ্গি করল। ফ্রাইডেকে সে জায়গাটা থেকে সরে আসতে বলল। ছেলেটা ওর নির্দেশ পালন করল। রবিনসন বুঝল ফ্রাইডে তার স্বজাতীয়দের কাছে স্বাভাবিকভাবেই মানুষ খাওয়া শিখেছে। সে ঠিক করল এর ইতি টানতে হবে। দুজনে সৈকতের দিকে এগুলো। নরখাদকদের ভুক্তাবশিষ্ট জড়ো করে আগুনে পুড়িয়ে ফেলল। যত দিন যেতে লাগল রবিনসন দেখল ফ্রাইডে একজন বিশ্বস্ত ও সদ্ভৃত্য। ওর মনটা ভালোবাসায় ভরা। রবিনসনের প্রতি ওর ভালোবাসা ঠিক পিতার প্রতি সন্তানের ভালোবাসার মতোই। এটা জেনে রবিনসনের মন আনন্দে ভরে গেল। প্রভুকে সাহায্য করার জন্য ফ্রাইডের যা যা শেখা দরকার রবিনসন সবই তাকে শেখালো। তবে ফ্রাইডের সবচেয়ে বেশি যেটা শেখা দরকার তা হলো ভাষা। ওকে ইংরেজিতে কথা বলা শিখতে হবে। রবিনসন যা যা বলে তাও বুঝতেও শিখতে হবে ওকে। ফ্রাইডে দেখালো যে ছাত্র হিসাবে সে খুবই মেধাবী, শিখতেও মজা পাচ্ছিল। সে দ্রুত শিখছিল এবং ভালো মতোই শিখছিল। 1 বছর চলে গেল, তারপর আরও 1 বছর। ফ্রাইডের মতো বন্ধু ও ভৃত্য পেয়ে রবিনসনের জীবন আরও সহজ ও সুখের হয়ে উঠেছিল। শুধু নরখাদকদের আক্রমণের ভয় না থাকলে এই দ্বীপ ছেড়ে সে আর কোনোদিন চলে যেতে চাইত না। ফ্রাইডের ইংরেজি শিক্ষা অনেক দূরে এগুলো। এখন সে রবিনসনের অনেক প্রশ্নের উত্তর দিতে পারে। বছরের পর বছর ধরে রবিনসনের মনে ওইসব প্রশ্ন ঘুরপাক খেয়েছে, কিন্তু কোনো উত্তর পায়নি।
নিজের লোকজনের সাথে নরমাংসের ভোজ খেতে আগে বহুবার সে এই দ্বীপে এসেছে, তাই সাগর আর তার স্রোত সম্বন্ধে সবকিছুই তার জানা। মূল ভূখণ্ড থেকে আসা একটি জোরালো স্রোতের কথা সে জানালো। অনেক পরে রবিনসন আবিষ্কার করেছিল যে সমুদ্রের ওই জায়গাতেই দক্ষিণ আমেরিকার খরস্রোতা ওরিনোকা নদী ক্যারিবীয় সাগরে পড়েছে। এই দ্বীপ থেকে সে সাগর খুব বেশি দূরে নয়। ফ্রাইডে তার দেশ, দেশবাসী, সাগর, উপকূল এবং আশেপাশের নানা জাতির মানুষের কথা রবিনসনকে শোনালো। সে আরও শোনালো ওর দেশের পশ্চিমে অনেক দূরের মানুষদের কথা। ওখানে আপনার মতো সাদা দাড়িওয়ালা অনেক লোক থাকে মালিক। রবিনসনের চমৎকার সাদা দাড়ি ছিল, সেগুলোকে সে সুন্দর করে ছেঁটে রাখত। রবিনসন বুঝল ফ্রাইডে যে সাদা মানুষদের কথা বলছে তারা হলো স্পেনীয়। দক্ষিণ আমেরিকার কোনো কোনো অংশে তারা বসতি স্থাপন করেছে। তারাই হতে পারে এই দ্বীপ থেকে তার উদ্ধার পাবার উপায়। রবিনসন ফ্রাইডেকে জিজ্ঞেস করল, এই দ্বীপ থেকে বের হয়ে সেই সাদা মানুষদের খুঁজে বের করা যাবে কিনা? ফ্রাইডে বলল, হ্যাঁ হ্যাঁ, দুটো ডিঙি হলেই চলবে। প্রথমে রবিনসন বুঝতে পারল না দুটো ডিঙি বলতে ফ্রাইডে কি বোঝাচ্ছে। ফ্রাইডে বলল, দুটো ডিঙির মানে হলো বড় একটা নৌকা দুটো ডিঙির সমান। ধীরে ধীরে ফ্রাইডে ইংরেজি ভাষা আরও ভালোভাবে বুঝতে শুরু করল। তখন রবিনসন তাকে নিজের জীবনের কথা বলল, কিভাবে সে এই দ্বীপে এসেছিল তাও বলল। ইংল্যান্ডে সে কিভাবে থাকত, সেখানকার মানুষের স্বভাব কেমন, কিভাবে তারা পৃথিবীর অন্যান্য জায়গায় মানুষের সাথে ব্যবসা করে এবং কিভাবে ঈশ্বরের উপাসনা করে, সবই ফ্রাইডেকে বলল সে। নিজের জাহাজডুবির গল্প বলার পর ফ্রাইডেকে সে তার সেই লাইফ বোটটা দেখাতে নিয়ে গেল। 27 বছর আগে সৈকতের যে জায়গায় ওটা এসে ঠেকেছিল, ঠিক সেই জায়গাতেই পড়ে আছে, তবে টুকরো টুকরো অবস্থায়। ফ্রাইডে কিছুক্ষণ লাইফ বোটটা পরীক্ষা করে দেখল, তারপর বলল, এরকম নৌকা আমার দেশে এসেছিল, আমি দেখেছি, সাদা মানুষে ভরা। সেসব সাদা মানুষকে আমরা ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছিলাম। কতজন সাদা মানুষ ছিল? রবিনসন জিজ্ঞেস করল। ফ্রাইডে ওর আঙুলগুলো কয়েকবার তুলে ধরল। এভাবে সে 17 জনের কথা জানালো। ওদের কি হলো? রবিনসন জিজ্ঞেস করল। ওরা বেঁচে আছে, ফ্রাইডে জানালো। ওরা আমার দেশে আছে। যদি ওই লোকগুলো লাইফ বোটে করে এসে থাকে, রবিনসন বলল, তাহলে অবশ্যই তারা জাহাজডুবিতে পড়েছিল। আমাদের দ্বীপের কাছে সাগরে পাথরের পাহাড়ে যে জাহাজডুবি হয়েছিল, সম্ভবত এটা সেটাই। জোরালো স্রোত হয়তো তাদেরকে টেনে মূল ভূখণ্ডের দিকে নিয়ে গেছে, তারপর তোমাদের দেশে গিয়ে ভিড়েছে। ফ্রাইডের দেশে সাদা মানুষরা 1, 2, 3, 4 বছর ধরে আছে, ফ্রাইডে বলল। তোমাদের দেশের মানুষরা ওদেরকে মেরে খায়নি কেন? রবিনসন জিজ্ঞেস করল। ওরা তাদের ভাই হয়েছে, ফ্রাইডে বলল। এর অর্থ হলো তারা একটা শান্তি চুক্তি করেছে। তারপর সে জানালো, যুদ্ধ ছাড়া আমার দেশের লোকেরা মানুষ খায় না। ফ্রাইডে নতুন রাজার জন্য লড়াই করছিল, তাই ফ্রাইডেকে বন্দি করে এখানে আনা হয়েছিল। রবিনসন ভাবল, ছেলেটা হয়তো মনে মনে নিজের লোকজনের মাঝে ফিরে যাওয়ার আশা করে। তাই সে জিজ্ঞেস করল, ফ্রাইডে, তুমি কি আবার তোমার নিজের দেশে ফিরে যেতে চাও? ফ্রাইডে মাথা ঝাঁকিয়ে হাসল। দেশে ফিরে যেতে পারলে আমি খুব খুশি হব। কি করবে তুমি সেখানে? রবিনসন জিজ্ঞেস করল। আবার বুনো হয়ে গিয়ে মানুষের মাংস খাবে? আগে যেমন ছিলে তেমনই আবার বুনো হয়ে যাবে? ফ্রাইডে মাথা নাড়ল। দেখে মনে হলো কষ্ট পেয়েছে। না না, সে চেঁচিয়ে উঠল। ফ্রাইডে মানুষকে ভালোভাবে বাঁচতে বলবে, তাদেরকে ঈশ্বরের উপাসনা করতে বলবে, তাদেরকে জবের রুটি, পশুর মাংস আর দুধ খেতে বলবে, আর মানুষ খাওয়া চলবে না। কিন্তু এসব বললে ওরা তোমাকে মেরে ফেলবে না? রবিনসন জিজ্ঞেস করল। না, তারা আমাকে মারবে না, তারা শিখতে চায়। নৌকায় করে আসা সাদা দাড়িওয়ালা লোকদের কাছে ওরা অনেক কিছু শিখেছে। তাহলে তুমি ফিরে যাবে? রবিনসন জিজ্ঞেস করল। ফ্রাইডে হাসল, তারপর জবাব দিল, আমি অত দূরে সাঁতার কেটে যেতে পারবো না। কিন্তু আমি যদি তোমাকে একটা ডিঙি বানিয়ে দিই? রবিনসন জিজ্ঞেস করল। তাহলে যাব, সে উত্তর দিল। তবে যদি মালিকও যান তাহলেই যাব। কিন্তু আমি গেলে?
রবিনসন প্রতিবাদ করল, তারা আমাকে মেরে খেয়ে ফেলবে? না না, ফ্রাইডে চিৎকার করে বলল, আমি নিশ্চিত করব যাতে ওরা আপনাকে না খায়। আমার কথা শুনলে ওরা আপনাকে অনেক ভালোবাসবে। আমি তাদেরকে বলবো আপনি কিভাবে শত্রুদেরকে মেরেছেন, ফ্রাইডের জীবন বাঁচিয়েছেন। আপনি আমাকে ভালো শিক্ষা দিয়েছেন, ওদেরকেও ভালো শিক্ষা দেবেন। সুতরাং রবিনসন ফ্রাইডেকে দ্বীপের অন্য পাশটাতে নিয়ে গেল। বহু বছর আগে সেখানে লুকিয়ে রাখা ছোট ডিঙিটা ওকে দেখালো। তাহলে ফ্রাইডে, আমরা তোমার দেশে যাব? রবিনসন জিজ্ঞেস করল। এত ছোট নৌকা নিয়ে অত দূর যাওয়া যাবে না, ফ্রাইডে বলল। তখন রবিনসন তাকে ওর একদম প্রথম নৌকাটা দেখাতে নিয়ে গেল। সেই ভারী বিরাট ডিঙিটা পানি থেকে অনেক দূরে পড়ে আছে। এটা বেশ বড়, ফ্রাইডে বলল, কিন্তু পানিতে ভালো চলবে না। হ্যাঁ ফ্রাইডে, ঠিক বলেছ, রবিনসন একমত হল। এই ডিঙিটা এখানে 23 বছর ধরে পড়ে আছে। এটা রোদে শুকিয়ে খুলে খুলে গেছে, অনেকখানি নষ্ট হয়ে গেছে। এটা আর ব্যবহার করা যাবে না। তবে আমরা একটা নতুন ডিঙি বানিয়ে নিতে পারি। রবিনসন ও ফ্রাইডে ডিঙি বানানোর জন্য একটা বড় গাছের সন্ধানে বেরোলো। এবার রবিনসন খেয়াল রাখল গাছটা যেন খালের কাছেই হয়, তাতে ওটাকে পানিতে নামাতে কোনো সমস্যা হবে না। দুজনে খেটে 1 মাসে ডিঙিটা বানানো শেষ করল। কিন্তু খালের অত কাছে থাকার পরেও আরও 2 সপ্তাহ লাগলো নৌকাটাকে পানিতে নামাতে। অনেকগুলো গাছের ডালের উপর নৌকাটাকে বানানো হয়েছিল, সেগুলো চাকার মতো কাজ করল। ইঞ্চি ইঞ্চি করে ঠেলে ওটাকে পানিতে নামাতে হলো। তারপর রবিনসন একটা সোজা সিডার গাছ কাটল, সেটা দিয়ে মাস্তুল বানানো হবে। আরেকটা ছোট গাছ কেটে সেটা দিয়ে বানানো হবে হাল। ফ্রাইডেকে সে শিখিয়ে দিল গাছগুলোকে কিভাবে কেটে মাস্তুল ও হাল বানাতে হবে। পালটা সে নিজেই বানাবে বলে ঠিক করল। পুরনো পালের যেতটুকু অবশিষ্ট ছিল সেগুলোর বয়স এখন 27 বছর, একেবারে নষ্ট হয়ে গেছে সেগুলো। তবে রবিনসন ওর মধ্য থেকে একটু ভালো 2টো টুকরো খুঁজে বের করল। তারপর সে ওগুলোকে সেলাই করে জুড়ে দেওয়ার কাজ শুরু করল। পালটা বানানো শেষ করতে প্রায় 2 মাস লাগলো ওর। পালটা মাস্তুলে বাঁধা হলো এবং হালটাকে জায়গা মতো বসানো হলো। রবিনসন এখন প্রথম বড় পরীক্ষার জন্য তৈরি। ফ্রাইডে মুগ্ধ হয়ে দেখল রবিনসন হালটা নাড়িয়ে নৌকাটাকে ইচ্ছে মতো যে কোনো দিকে ঘোরাচ্ছে। বৈঠা ঠেলে নৌকা চালানোই কেবল জানা ছিল ফ্রাইডের। তবে অন্য সবকিছুর মতো পালের নৌকা চালানোটাও সে দ্রুতই শিখে নিল। দ্বীপে রবিনসনের আসার 27 বছর পূর্ণ হল। এতগুলো বছরে এই প্রথম ওর মনে মুক্তির সত্যিকারের আশা দেখা দিল। খুঁটি ক্যালেন্ডারে আরও একটা বছরের আঁচড় পড়বার আগেই। নৌকা তৈরি শেষ হতেই বর্ষাকাল আরম্ভ হল। রবিনসন তাই আরও 1-2 মাস অপেক্ষা করার সিদ্ধান্ত নিল। তাছাড়া প্রস্তুতির জন্য ওই সময়টুকু তাদের দরকারও ছিল। রুটি সেঁকতে হবে, মাংস শুকাতে হবে, আঙুর সংগ্রহ করতে হবে, আর গোলাবারুদ বেঁধে নিতে হবে। একদিন রবিনসন এইসব কাজ নিয়ে ব্যস্ত। ফ্রাইডে গিয়েছে সৈকতে কচ্ছপের ডিম কুড়াতে। ছুটতে ছুটতে সে ফিরে এলো। মালিক, ও মালিক, তার স্বরে চেঁচাচ্ছিল সে। কি দুঃখ, কি বাজে ব্যাপার, কি হয়েছে? রবিনসন জিজ্ঞেস করল। ওখানে, ওই যে ওখানে, সাগরের দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে ফ্রাইডে চিৎকার করল। 1টা, 2টা, 3টা ডিঙি। ওরা ফ্রাইডেকে ধরতে এসেছে। ওরা ফ্রাইডেকে টুকরো টুকরো করে খাবে। আমরা দুজন লড়ব ফ্রাইডে, রবিনসন বলল। তুমি আমার পাশে থাকবে, আমাকে বাঁচাবে, তাহলে আমি তোমাকে বাঁচাবো। ও মালিক, ফ্রাইডে ফুঁপিয়ে উঠল। আমি লড়ব, আমি গুলি ছুড়ব, আপনি মরতে বললে আমি মরব। ধন্যবাদ বন্ধু, বলে রবিনসন দূরবীন নিয়ে পাহাড়ের ঢালে উঠল। শিগগিরই 3টি ডিঙিতে 21 জন বুনো আর 3 জন বন্দী দূরবীনে ধরা পড়ল। রবিনসনের পাহাড়ের ঠিক নিচে সৈকতের যেখানটায় ঘন ঝোপটা শেষ হয়েছে সেখানেই ওরা ডিঙি থেকে নামছে। রবিনসন পাহাড় থেকে নেমে এলো। তারপর সবগুলো শটগান, গাদা বন্দুক আর পিস্তল তুলে নিল। ফ্রাইডেকে ডেকে বলল, ঠিক আমার পেছন পেছন এসো, কিন্তু আমি নির্দেশ না দেওয়া পর্যন্ত কিছু করবে না। বনের মাঝামাঝি পৌঁছে ওরা একটা বড় গাছের আড়ালে লুকালো।
সেখান থেকে বুনোদের উপরে চোখ রাখতে লাগল। বুনোরা আগুন ঘিরে বসে আছে। একজন বন্দীকে ইতিমধ্যে মেরে পোড়ানো হয়েছে, তার মাংস সাবার করছে। কাছেই বালিতে আর এক বন্দী বাঁধা অবস্থায় পড়ে আছে। দেখুন মালিক, ফ্রাইডে ফিসফিস করে বলল। বালিতে পড়ে থাকা বন্দির দিকে আঙুল। সাদা মানুষ, আমার দেশে যারা নৌকা করে এসেছিল তাদেরই একজন। আরও ভালো করে দেখার জন্য রবিনসন দূরবীন তুলল। হ্যাঁ ফ্রাইডে। সেও অবাক হয়ে বলল, সাদা মানুষই, পরনে কাপড়ও আছে। রবিনসনের প্রচণ্ড রাগ হল। সে ফ্রাইডেকে ইশারা করল। দুজনে নিঃশব্দে ঝোপের প্রান্তের আরও কাছাকাছি একটা গাছের দিকে এগোল। এক মুহূর্ত নষ্ট করার মতো সময় নেই ওদের, কারণ দুজন বনু আগুনের কাছ থেকে এইমাত্র উঠে এসে সাদা লোকটার দিকে এগোচ্ছে। কাঠের বিরাট তলোয়ার তুলে ফেলেছে, এক্ষুনি কেটে ফেলবে লোকটাকে, তারপর ভোজ লাগাবে। এবার ফ্রাইডে রবিনসন ফিসফিস করে বলল, আমি যা করছি তুমিও ঠিক তাই করো। রবিনসন গাদা বন্দুক তুলল, লক্ষ্য স্থির করল, তারপর গুলি ছুড়ল। একই সময়ে ফ্রাইডেও গুলি ছুড়ল। রবিনসনের গুলিতে একজন বনু মারা পড়েছে, আরও দুজন আহত হয়েছে। ফ্রাইডের লক্ষ্য হল আরও নিখুঁত। ওর গুলিতে 2 জন মরেছে, আহত হয়েছে 3 জন। অন্য বনুগুলো লাফিয়ে উঠে দাঁড়ালো, কিন্তু ওরা বুঝতে পারছিল না কোন দিকে তাকাবে বা দৌড় দিবে। কোথা থেকে এই মরণ আর ধ্বংস এলো তা তাদের বোঝার উপায় ছিল না। পরবর্তী নির্দেশের জন্য ফ্রাইডের চোখ রবিনসনের উপরে সেঁটে রইল। রবিনসন গাদা বন্দুক ফেলে শটগানটা তুলে নিল। ফ্রাইডেও তাই করল। গুলি চালাও, রবিনসন চেঁচালো। শটগানে পিস্তলের অনেকগুলো করে ছোট ছোট গুলি ভরা ছিল। বন্দুক ছুড়লে সেগুলো চারিদিকে ছড়িয়ে ছুটল। ফলে 2 জন মাত্র বনু মারা পড়লেও আহত হলো অনেকে। তারা এখন নিজেদের রক্তে ভেসে যাচ্ছে। তারা আর্তনাদ আর চিৎকার করতে করতে পাগলা জন্তুর মতো এদিক সেদিক দৌড়াতে লাগল। এবার ফ্রাইডে, তোমার অন্য গাদা বন্দুকটা নিয়ে এসো, তারপর আমার পেছনে পেছনে এসো। বনের ভেতর থেকে দৌড়ে বেরোতে বেরোতে রবিনসন নির্দেশ দিল। তাদেরকে দেখেই বনুরা ভয়ে মাটিতে পড়ে গেল। অবশ্য ওদের মধ্য থেকে 5 জন লাফিয়ে উঠে ভয়ে সাগরের দিকে দৌড় দিল। ঠিক যখন তারা তাদের ডিঙির কাছে পৌঁছেছে, ফ্রাইডে গুলি ছুটতে শুরু করল। 5 জনই পড়ে গেল। এর মধ্যে রবিনসন সৈকতে পড়ে থাকা বন্দির দিকে দৌড় দিয়েছে। ছুরিটা টেনে বের করে লোকটার বাঁধন কেটে দিল সে। ভীষণ ভয় পেয়েছে লোকটা। তাকে টেনে তুলে রবিনসন পর্তুগিজ ভাষায় তার পরিচয় জিজ্ঞেস করল। লোকটা ভীষণ দুর্বল আর ফ্যাকাশে হয়ে পড়েছিল। সে দাঁড়াতেই পারছিল না, কথাও বলতে পারছিল না। রবিনসন তার কোমরের ঝুলি থেকে রামের ছোট একটা বোতল বের করল এবং লোকটাকে এক চুমুক খাওয়ালো। খানিকটা শক্তি ফিরে পাওয়ার পর লোকটা রবিনসনের প্রশ্নের উত্তর দিল। এসপাজল, সে জানালো, অর্থাৎ সে স্পেনের লোক। রবিনসন স্পেনের ভাষা অল্প অল্প জানত। সে বলল যে পরে তারা কথা বলবে, তবে এখন তাদেরকে লড়তে হবে। লোকটা আস্তে আস্তে বলল যে লড়াই করার মতো যথেষ্ট শক্তি আমার নেই। রবিনসনের দেয়া তলোয়ার আর পিস্তল নিল সে। মনে হলো অস্ত্র হাতে পেয়ে নতুন শক্তি পেল লোকটা। বনুদের দিকে ছুটে গেল সে। তলোয়ার দিয়ে 2 জন বনুকে কেটে টুকরো করে ফেলল। তখন আরেকজন বনু কাঠের বিরাট একটা তলোয়ার ঘুরাতে ঘুরাতে লোকটার দিকে তেড়ে এলো। রবিনসন অনেক সাহসী যোদ্ধা দেখেছে। স্পেনের লোকটাকে তাদের মতোই সাহসী মনে হলো ওর। বহুক্ষণ ধরে বনুটার সাথে লড়ল সে। বনুর মাথায় 2টো কূপ বসালো স্পেনীয় যোদ্ধা। বনুটা ছিল ওর থেকে বড় ও শক্তিশালী। ওকে ছুঁড়ে ফেলে হাত থেকে তলোয়ারটা কেড়ে নেওয়ার চেষ্টা করল। রবিনসন শটগান তুলে নিয়ে দৌড় দিল স্পেনীয় লোকটাকে সাহায্য করবার জন্য, কিন্তু তার প্রয়োজন ছিল না। মুহূর্তের মধ্যে স্পেনীয় যোদ্ধাটি বেল্ট থেকে পিস্তলটা বের করে ফেলল, তারপর বনুর মাথায় গুলি করল। লড়াই ততক্ষণে শেষ হয়ে গেছে। বনুদের 17 জন মারা পড়েছে। বেঁচে যাওয়া 4 জন ডিঙিতে উঠে পাগলের মতো দাঁড় বেয়ে সাগরে পালিয়ে গেল। ফ্রাইডে সৈকতের দিকে দৌড় দিল। আমরা ওদের পিছু নেব, আমরা ওদের পিছু নেব। বনুদেরকে ফিরে যেতে দেওয়া যাবে না, তাহলে আরও শয়ে শয়ে লোক নিয়ে ফিরে আসবে ওরা। রবিনসন একমত হল। একটা ডিঙিতে লাফিয়ে উঠল সে। অবাক হয়ে সে দেখল
সেখানে আরেকজন বন্দী হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। রবিনসন তার বাঁধন কেটে দিল। ফ্রাইডেকে ডেকে ভয় পাওয়া লোকটাকে বুঝিয়ে বলতে বলল যে তার আর ভয় নেই। ফ্রাইডে নৌকায় উঠেই জমে গেল। নিজের চোখকে ওর বিশ্বাস হচ্ছিল না। এ তো আমার বাবা, আমার বাবা! সদ্য মুক্তি পাওয়া বন্ধুকে দেখে ফ্রাইডে চিৎকার করে উঠল। তাকে জড়িয়ে ধরে চুমু খেল সে। লোকটি ভয়ে আধমরা হয়ে গিয়েছিল, কারণ তাকে বেঁধে রাখা হয়েছিল নৌকার পাটাতনের একেবারে তলায়। বাইরে কি ঘটছে তা জানার কোনো উপায় ছিল না তার। বন্দী অবস্থায় সে কেবল শুনতে পাচ্ছিল গুলির তীব্র আওয়াজ আর বনুদের ভীত চিৎকার। ছেলে যখন তাকে জড়িয়ে ধরে হাত পা ডলে দিচ্ছিল, তখন বুড়ো মানুষটার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। অনেকদিন ধরে বাঁধা অবস্থায় থেকে ওগুলো শক্ত আর অবশ হয়ে উঠেছিল। রবিনসন তাকে খানিকটা রাম আর এক মুঠো কিসমিস দিল। ফ্রাইডে রামের বোতলটা আলতো করে তার ঠোঁটে তুলে ধরল। তারপর ফলগুলো খাওয়ালো একটা একটা করে। ফ্রাইডের বাবাকে দেখতে পেয়ে পালাতে থাকা বনুদের থেকে রবিনসনের দৃষ্টি সরে গিয়েছিল। যখন তাদের কথা ওর মনে পড়ল, ততক্ষণে তাদের নৌকা দৃষ্টির আড়ালে চলে গেছে। স্পেনীয় লোকটা তখন একটা গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল। রবিনসন তার কাছে গেলে লোকটা মুখ তুলে তাকালো। কৃতজ্ঞতায় তার চোখে পানি চলে এসেছে। রবিনসন দুর্বল হয়ে পড়া লোকটাকে উঠিয়ে তার একটা হাত কাঁধের উপরে তুলে নিল। অন্য হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে থাকল। এভাবে তাকে সে সৈকত পর্যন্ত নিয়ে গেল। তারপর তাকে ডিঙিতে তুলে ফ্রাইডের বাবার পাশে আস্তে করে বসিয়ে দিল। রবিনসন এবং ফ্রাইডে বৈঠা তুলে নিয়ে তীর ধরে নৌকা বেয়ে চলল। রবিনসনের দুর্গের কাছে খালে পৌঁছে তারা ডিঙি ফেরালো। তারপর ওরা অতিথি দুজনকে বাড়ি পর্যন্ত বয়ে নিয়ে চলল। সেখানে পৌঁছে খড়ের মাদুরে বসিয়ে দিল বিশ্রাম নেওয়ার জন্য। অতিথি দুজনের জন্য রবিনসন যখন খাবার তৈরি করছিল, ফ্রাইডে ডিঙিটা নিয়ে সৈকতে ফিরে গেল। বনুদের মৃতদেহগুলো আর তাদের ভোজের অবশিষ্ট মাটিতে পুঁতে ফেলল সে। ফ্রাইডে ফিরে এলে চারজনে গুহার ভেতর বসে আলাপ করতে লাগল। রবিনসন কথা বলছিল আর ফ্রাইডে স্থানীয় ভাষায় তা অনুবাদ করে দিচ্ছিল। স্পেনীয় লোকটাও তা বুঝতে পারছিল, কারণ 4 বছর ধরে সে স্থানীয় লোকদের সাথেই বাস করছে। পালিয়ে যাওয়া 4 জন বনু নিজেদের লোকজনের কাছে ফিরে গেলে কি ঘটবে তা নিয়ে কথা হচ্ছিল। ইতিমধ্যে ঝড় শুরু হয়ে গেছে। ফ্রাইডের বাবা আঙুল তুলে বাইরে ঝড়ের দিকে ইঙ্গিত করে বলল, ওই ছোট ডিঙিতে করে এই ঝড়ে বনুরা বেঁচে ফিরতে পারবে না। স্পেনীয় লোকটা বলল, প্রাণে বেঁচে গেলেও তারা বোধহয় বাড়ি ফিরতে পারবে না। ঝড় তাদেরকে দক্ষিণ তীর থেকে অনেক দূরে ঠেলে নিয়ে যাবে। দক্ষিণ তীরেই তাদের দেশ। বনুরা বন্দুকের গুলির আওয়াজ আর আগুন দেখে কি সাংঘাতিক ভয় পেয়েছে, ফ্রাইডে সবাইকে সে কথা মনে করিয়ে দিল। কাজেই যদি তারা কোনো রকমে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারেও, ওই ঘটনাকে দুষ্ট আত্মাদের কাজ বলে ধরে নেবে। এমনকি তাদের এমনও বিশ্বাস জন্মাতে পারে যে তাদেরকে আক্রমণকারী দুটো প্রাণী রবিনসন আর ফ্রাইডেকে আত্মারা পাঠিয়েছিল তাদেরকে ধ্বংস করার জন্য। ফ্রাইডের বাবা ছেলের কথার সাথে একমত হলো। সে শুনেছে বৈঠা বেয়ে পালিয়ে যাওয়ার সময় বোনরা চিৎকার করে আত্মাদের কথা বলছিল। আত্মা ছাড়া আর কেই বা আগুন ছুটতে পারে? তাছাড়া মানুষের পক্ষে তো আর অত দূর থেকে আরেকজন মানুষকে হত্যা করা সম্ভব নয়। অনেক বছর পর রবিনসন জানতে পারে ওই 4 জন বুনু সেদিন সত্যি সত্যি নিরাপদে বাড়ি ফিরতে পেরেছিল। তবে তারা কিংবা তাদের স্বজাতীয়দের মধ্যে আর কেউ আর কোনোদিন সেই জাদুর দ্বীপে পা ফেরার সাহস পায়নি। তারা ভয় পেয়েছিল দেবতার আগুন তাদেরকে ধ্বংস করবে। যা হোক, তখন তো আর রবিনসন সেটা জানত না। তাই অনেক দিন পর্যন্ত সে সারাক্ষণ ভয়ে ভয়ে থাকত যে বনুরা আবার ফিরে আসবে। কাজেই সব সময় সে সতর্ক থাকত। ফ্রাইডের বাবা আর স্পেনীয় লোকটা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। তখন রবিনসন তার আসল পরিকল্পনা নিয়ে আরও বেশি করে চিন্তা করতে লাগল। তা হলো এই দ্বীপ থেকে বের হওয়া। ফ্রাইডের বাবা তাকে এই নিশ্চয়তা দিল যে তার গোষ্ঠীর মানুষেরা তাকে স্বাগত জানাবে। স্পেনীয় লোকটিও চলে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছিল, কারণ তার নিজের লোকেরা খাবার আর অন্যান্য প্রয়োজনীয় জিনিসের অভাবে ভীষণ কষ্টে আছে। তারা এখন বনুদের আওতায়। জানে না বনুরা হঠাৎ করে তাদের প্রতি বিরূপ হয়ে উঠবে কিনা।
জাহাজডুবি থেকে বেঁচে যাওয়া এই ১৪ জন স্পেনীয়র পালানোর কোনো উপায় নেই, কারণ তাদের কোনো নৌকা নেই, আর নৌকা বানানোর কোনো সরঞ্জামও তাদের কাছে নেই। রবিনসন তাকে প্রস্তাব দিল সে তাদেরকে পালাতে সাহায্য করবে। স্পেনীয় লোকটি কসম খেয়ে বলল তাহলে তার লোকেরা সারা জীবন তার প্রতি কৃতজ্ঞ থাকবে। তাদেরকে মুক্ত করতে পারলে রবিনসন যা বলবে তাই করবে তারা। অন্য স্পেনীয়দেরকে নিয়ে আসার জন্য ফ্রাইডের বাবা আর স্পেনীয় লোকটিকে মূল ভূখণ্ডে পাঠানোর সিদ্ধান্ত নিল রবিনসন। কিন্তু স্পেনীয় লোকটি বলল যাত্রা শুরু করার আগে ৬ মাস অপেক্ষা করতে চায় সে, তাতে করে আরও খাবারের ব্যবস্থা করার সময় পাওয়া যাবে। অতিরিক্ত যে ১৪ জন মানুষকে তারা ফিরিয়ে আনবে এই খাবার তাদের প্রয়োজন হবে। তাছাড়া জমি চাষ করা আর ফসল সংগ্রহের কাজে রবিনসন আর ফ্রাইডে অতিরিক্ত ২ জোড়া হাতের সাহায্য পাবে। স্পেনীয় লোকটির পরামর্শটা খুবই ভালো এবং সঠিক ছিল। রবিনসন তাই তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। ৪ জন মানুষ ফসল ফলানো, রুটি সেকা, আঙুর শুকানো আর মাংস সংরক্ষণের কাজে লেগে পড়ল। ৬ মাসের শেষে দেখা গেল সমুদ্র যাত্রার জন্য সব কিছু তৈরি। স্পেনীয় লোকটি রবিনসনের ডিঙি, পাল উঠানো নামানো এবং হাল চালাতে জানত। ফ্রাইডের বাবাও দ্রুত সেসব শিখে নিল। রবিনসন দুজনকেই গাদা বন্দুক আর গান পাউডার দিল, তবে সতর্ক করে দিল নিতান্ত প্রয়োজন না হলে ওরা যেন ওগুলোর ব্যবহার না করে। ওদেরকে ৮ দিনের মতো খাবার আর পানি দেওয়া হলো। মূল ভূখণ্ডে যাওয়া এবং দ্বীপে ফিরে আসার জন্য ৮ দিনই যথেষ্ট। স্পেনীয় লোকটি এবং ফ্রাইডের বাবাকে বিদায় জানালো রবিনসন। তার আগে তারা ঠিক করল দ্বীপে ফিরে স্পেনীয় তার বন্দুক থেকে ২ বার গুলি ছুড়বে, তাতে করে রবিনসন বুঝবে বন্ধুরা আসছে। রবিনসনের খুঁটি ক্যালেন্ডার অনুযায়ী দ্বীপে রবিনসনের ২৮ বছর ২ মাস চলছে। সব লক্ষণ দেখে মনে হচ্ছে খুব শীঘ্রই এই দ্বীপ থেকে মুক্তি মিলবে ওর। ৮ দিন পর সকালে ফ্রাইডের ডাকে রবিনসনের ঘুম ভেঙে গেল। মালিক, মালিক! ফ্রাইডের চিৎকার শুনল সে। ওরা আসছে, ওরা আসছে! রবিনসন লাফ দিয়ে উঠে পড়ল এবং তাঁবু থেকে দৌড়ে বেরিয়ে গেল। ওর চোখ সাগরে চষে বেড়াচ্ছিল। প্রায় ৩ মাইল দূরে একটা নৌকা দেখল সে, কিন্তু এ নৌকাটা মূল ভূখণ্ড থেকে আসছে না। রবিনসন সেটা বুঝতে পারল। চলে এসো ফ্রাইডে, রবিনসন ডাকল। ওটা সে নৌকা নয়, এরা বন্ধু না শত্রু আমরা জানি না। রবিনসন তৎক্ষণাৎ দূরবীনটা নিয়ে পাহাড়ে উঠল। চূড়াই কেবল পৌঁছেছে তখনই দেখল দক্ষিণ পূর্ব দিকে প্রায় ৬ মাইল দূরে একটা জাহাজ নোঙর ফেলছে। দেখে মনে হলো ওটা ইংরেজদের জাহাজ। জাহাজটা থেকে একটা ছোট নৌকা তীরের দিকে আসছে। ওটা একটা লং বোট। বাণিজ্যিক জাহাজে এরকম ছোট ছোট নৌকা থাকে। জাহাজটা দেখে রবিনসনের আনন্দ আর ধরে না। ওটাই ওর দেশের মানুষেরা আছে। কিন্তু একই সাথে ওর দুশ্চিন্তাও হলো, কারণ এদিকটায় সাধারণত কোনো ইংরেজ বাণিজ্য জাহাজ আসে না। ঝড়ের দিক হারিয়ে এদিকে এসেছে তাও হতে পারে না। সেরকম ঝড় গত কিছুদিনে হয়নি। রবিনসন তাই জাহাজটার আসার কারণ না জানা পর্যন্ত লুকিয়ে থাকার সিদ্ধান্ত নিল। লংবোটটা তীরের কাছে আসছিল, জোয়ারও আসছিল। ওটার আরোহী নাবিকরা তাই নৌকাটাকে সৈকতের উপরে তুলে দিল। রবিনসন গুনে দেখল নৌকাটায় মোট ১১ জন লোক আছে, কিন্তু ৩ জনকে দেখে মনে হলো হাত পা বাঁধা। নাবিকরা লাফিয়ে নৌকা থেকে নেমে ৩ বন্দীকে পেছন পেছন টেনে নিয়ে চলল। তীরে পৌঁছেই ৩ জনের হাতে বাঁধা দড়ি একসাথে করল তারা। একজন বন্দী হাঁটু ভেঙে বসে পড়ল। মনে হলো সে একজন নাবিকের কাছে প্রাণ ভিক্ষা চাইছে। নাবিকটি তাকে ঠেলে তুলে দিল। ফ্রাইডেও একটা দূরবীন নিয়ে ঘটনা দেখছিল। সে রবিনসনকে ডেকে বলল, মালিক দেখুন, ইংরেজরাও বনুদের মতো বন্দীদের মেরে খায়। না ফ্রাইডে, রবিনসন উত্তর দিল, আমার ভয় হচ্ছে ওরা বন্দীদের মেরে ফেলে কিনা, তবে তুমি নিশ্চিত থাকতে পারো ওরা ওদেরকে খাবে না। ৩ জন ইংরেজকে ওর চোখের সামনে মেরে ফেলা হবে এটা ভেবে রবিনসনের ভীষণ রাগ হলো। কাঁপতে কাঁপতে সে উঠে দাঁড়ালো। ওদেরকে বাঁচানোর চেষ্টা করতে হবে। কয়েক মিনিট পরেই সুযোগ মিলে গেল। নাবিকদের মধ্যে ৬ জন দ্বীপটা ঘুরে দেখতে বেরোল। ৩ বন্দির পাহারায় কেউ রইল না। শুধু ২ জন নাবিক লং বোটে বসে রাম খাচ্ছিল। বন্দিরা আর কোথায় পালাবে, তাই
তারা বনের প্রান্তে একটা গাছের নিচে বসে পড়ে একজন আরেকজনের দিকে হতাশভাবে তাকিয়ে রইল। যথেষ্ট দেখা হয়েছে। রবিনসন আর ফ্রাইডে পাহাড় থেকে নেমে পড়ল। তারপর শটগান, গাদা বন্দুক আর পিস্তলে গুলি ভরতে শুরু করল। কোমরের থলে বাড়তি বুলেট আর গান পাউডারে ভরে নিল। ওরা দেখল 6 নাবিক এখনও ফেরেনি। বাকি 2জন নৌকায় হয় ঘুমিয়ে পড়েছে, না হয় মাতাল হয়ে পড়ে আছে। রবিনসন আর ফ্রাইডে পাহাড় বেয়ে বন্দীদের দিকে ছুটল। নিঃশব্দে ওরা তাদের পেছনে গিয়ে পৌঁছাল। রবিনসন মৃদু কণ্ঠে জিজ্ঞেস করল, ভদ্র মহোদয়রা, আপনারা কারা? লোকগুলো চমকে উঠল। সেটা শুধু অচেনা কণ্ঠ শুনেই নয়, রবিনসনের চেহারা দেখেও। ছাগলের চামড়ার পোশাক আর হাতে অস্ত্রশস্ত্র নিয়ে রবিনসনকে খুব হিংস্র দেখাচ্ছিল। লোকগুলো কিছু বলল না, তবে মনে হলো ওর উপর ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত। রবিনসন আবার কথা বলল, শুনুন, আমাকে দেখে আশ্চর্য হবেন না। আমি আপনাদের বন্ধু এবং বোধহয় আপনাদেরকে সাহায্যও করতে পারি। আপনি নিশ্চয়ই ফেরেশতা, সোজা স্বর্গ থেকে পাঠানো হয়েছে, ওদের একজন বলল। কিন্তু আমার মনে হয় কেউ এখন আর আমাদেরকে সাহায্য করতে পারবে না। রবিনসন হাসল। যদি ঈশ্বর আপনাদেরকে সাহায্য করতে ফেরেশতা পাঠাতেন, সে বলল, তাহলে সেই ফেরেশতা আরও ভালো পোশাক পরে আসত। ভয় পাবেন না, আমিও আপনাদের মতো ইংরেজ, আর এ হলো আমার ভৃত্য। ওর নাম ফ্রাইডে। আমাদের কাছে অস্ত্র আর গোলাবারুদ আছে, সুতরাং আমরা বোধহয় সাহায্য করতে পারি। লোকগুলোর মধ্যে একজন উঠে দাঁড়ালো। সাগরে ওই যে জাহাজটা নোঙর ফেলেছে, আমি ছিলাম ওটার ক্যাপ্টেন। সে বলল, নাবিকেরা আমার বিরুদ্ধে বিদ্রোহ করে জাহাজ দখল করে নিয়েছে। প্রথমে ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল, পরে সিদ্ধান্ত পাল্টেছে, আমাকে এই দ্বীপে রেখে যাবে। সাথে ও হলো আমার ফার্স্ট মেট, আর এই ভদ্রলোক একজন যাত্রী। আমরা ধরেই নিয়েছিলাম এখানেই আমাদের মৃত্যু হবে। স্বপ্নেও ভাবিনি যে এখানে কোনো মানুষ থাকতে পারে। দেখতে পাচ্ছেন, ফ্রাইডে আর আমি থাকি। কিন্তু সেসব কথা পরে হবে, রবিনসন বলল। সতর্ক চোখে সে নৌকার দিকে তাকালো, তারপর বনের দিকে। কেউ এখনও আমাদের দেখতে পায়নি, কিন্তু আর দেরি করা ঠিক হবে না। তাড়াতাড়ি আমার পেছনে আসুন। রবিনসন লোকগুলোকে বনের আরও গভীরে পথ দেখিয়ে নিয়ে গেল। লুকোনোর মতো ভালো একটা জায়গায় পৌঁছে রবিনসন ক্যাপ্টেনের দিকে ফিরল। তারপর জিজ্ঞেস করল, স্যার, আমি যদি আপনাদেরকে মুক্তি পেতে এবং জাহাজটা উদ্ধার করতে সাহায্য করি, তাহলে আপনি কি দুটো কাজ করতে রাজি আছেন? আপনি যা বলবেন আমি তাই করব, স্যার। আমার জাহাজ এবং আমি আপনার নির্দেশে চলব, আর আমি আজীবন আপনার প্রতি বিশ্বস্ত থাকবার শপথ নেব। অন্য 2জন সম্মতি জানিয়ে মাথা ঝাঁকালো। ভালো কথা, রবিনসন বলল। তবে আপনাকে আরও ওয়াদা করতে হবে যে এই দ্বীপে যতক্ষণ আছেন আমার নির্দেশে চলবেন। তারপর যদি আমরা আপনার জাহাজ উদ্ধার করতে পারি, তাহলে আমাকে এবং আমার ভৃত্য ফ্রাইডেকে বিনা খরচে ইংল্যান্ডে নিয়ে যেতে বাধ্য থাকবেন। আমি কথা দিলাম, ক্যাপ্টেন বললেন। দারুণ, রবিনসন বলল। এখন আসুন, বিদ্রোহীদেরকে কিভাবে শায়েস্তা করা যায় সে চিন্তা করি। ক্যাপ্টেনের ইচ্ছা, নিতান্ত প্রয়োজন না হলে নিজের লোকদের কাউকেই প্রাণে মারবেন না। তবে একই সাথে তিনি চাইছিলেন তাদের কেউ যেন দ্বীপ থেকে বেরোতে না পারে। তাহলে তারা জাহাজে ফিরে গিয়ে বাকিদের সতর্ক করে দিতে পারে। রবিনসন কিছু একটা বলতে যাবে, তখনই তারা শুনল বিদ্রোহী নাবিকরা বনের মধ্য দিয়ে ফিরে আসছে। রবিনসন সবাইকে একটা করে বন্দুক দিল, তারপর একসাথে বিদ্রোহীদের উপরে ঝাঁপিয়ে পড়ল। প্রথমে 2 বিদ্রোহী গুলিতে মারা পড়ল। বিপদ দেখে বাকিরা প্রাণ ভিক্ষা চাইল। ক্যাপ্টেন বললেন, তিনি তাদের প্রাণে মারবেন না যদি তারা তার প্রতি অনুগত থাকার প্রতিশ্রুতি দেয় এবং জাহাজ উদ্ধারে সাহায্য করে। লোকগুলো অনুগত থাকার শপথ নিল। ক্যাপ্টেন তাদেরকে বিশ্বাস করলেন। তিনি তাদের প্রাণ ভিক্ষা দিলেন। তবে রবিনসনের জোরাজুরিতে তাদের হাত পা বেঁধে রাখা হলো। এদিকে নৌকায় থাকা 2 বিদ্রোহী নাবিক গোলাগুলির শব্দ শুনে বনের দিকে দৌড় দিল। ঘটনা দেখার পর তারাও আত্মসমর্পণ করল। এদেরকেও বেঁধে ফেলা হলো। রবিনসন ও ফ্রাইডে লোকগুলোকে দুর্গের ভেতরে নিয়ে গেল। তাদেরকে গুহায় রেখে তারা বসল পরবর্তী পদক্ষেপ ঠিক করার জন্য। আমি বুঝতে পারছি না আমাদের কি করা উচিত, ক্যাপ্টেন বললেন।
কারণ জাহাজে তখনও ২৬ জন বিদ্রোহী আছে। তারা ভালো করেই জানে বিদ্রোহের একমাত্র শাস্তি হলো ফাঁসি। কাজেই ওরা বন্দী হতে চাইবে না, আর সেজন্য প্রাণপণ লড়াই করতে পিছপা হবে না। আমি আপনার সাথে একমত স্যার, রবিনসন বলল। লোকগুলো বেপরোয়া, তাছাড়া ২৬ জনের বিরুদ্ধে ৫ জন লড়তে গেলে মৃত্যু অবধারিত। হ্যাঁ, না, আমাদের আরও ভালো কোনো পথ খুঁজে বের করতে হবে। ওদেরকে ফাঁদে ফেলতে হবে, চমকে দিতে হবে। আমি একটা কথা ভাবছি, ক্যাপ্টেন বললেন। এদেরকে ফিরতে না দেখলে নিশ্চয়ই আরও কয়েকজন দ্বীপে আসবে এদের খোঁজে। প্রথমে আমরা তাদেরকে ফাঁদে ফেলব, তারপর জাহাজে অভিযান চালাবো। সেই মুহূর্তে জাহাজ থেকে গোলা ছোঁড়া হলো। সংকেতদানকারী পতাকাগুলো মাছ তুলে উঠে গেল। লংবোটটাকে জাহাজে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। একের পর এক গোলা ছোড়া হলো, কিন্তু কোনো নৌকা জাহাজের দিকে রওনা দিল না। অবশেষে আরেকটা লংবোট নামানো হলো জাহাজ থেকে। দূরবীনে রবিনসন দেখল নৌকাটাতে ১০ জন নাবিক আছে। তাদের সবার হাতে গাদা বন্দুক। দাঁড় বেয়ে দ্বীপের দিকে আসছে ওরা। নৌকাটা কাছাকাছি এসে পড়লে ক্যাপ্টেন আরোহীদেরকে চিনতে পারলেন। ওই ১০ জনের মধ্যে ৩ জন খুবই সৎ, ক্যাপ্টেন বললেন। আমি নিশ্চিত ওদেরকে বিদ্রোহে অংশ নিতে বাধ্য করা হয়েছে, কিন্তু যে লোকটা নেতৃত্ব দিচ্ছে সে সহ বাকিরা বাজে, বেপরোয়া লোক। রবিনসন আত্মবিশ্বাসের হাসি হাসল। সে বলল, দেখুন স্যার, আমরা ৫ জন। গুহার ভেতরে বন্দি ২ জন আছে, ওদেরকে আপনি বিশ্বাস করেছেন। মোট দাঁড়ালো ৭ জন। ওই ১০ জনকে আমরা ৭ জনের সামলাতে পারবো, কোনো সন্দেহ নেই। বিশেষ করে আপনি যে ৩ জনকে ভালো লোক বলছেন তাদেরকে হিসেবে ধরলে তো কথাই নেই। ক্যাপ্টেন রবিনসনের সাথে একমত হলেন। ফ্রাইডে গুহায় ঢুকে বন্দি ২ জনকে মুক্ত করল। সবাইকে অস্ত্র দেওয়া হলো। ৭ জনের বাহিনী নিয়ে রবিনসন বনের ভিতরে ফিরে চলল। নৌকাটা ভিড়েছে, আরোহীরা তীরে নেমেছে। প্রথমে চিৎকার করে ওদের হারানো সঙ্গীদের ডাকল, বুঝতে চেষ্টা করল ওরা কোথায় আছে। তারপর কয়েকবার বন্দুকের ফাঁকা আওয়াজ করল, কোনো উত্তর এলো না। শেষে ৭ জন পাহাড়ের দিকে রওনা দিল। বাকি ৩ জন রইল নৌকার পাহারায়। নতুন একটা সমস্যা দেখা দিল রবিনসনের সামনে। দ্বীপে উঠে আসা ৭ জনকে যদি ধরেও নৌকায় ৩ জন নিশ্চিতভাবেই জাহাজে পালিয়ে যাবে, তাহলে ক্যাপ্টেন কখনোই তার জাহাজ আর ফিরে পাবেন না। রবিনসনেরও মুক্তির আশা শেষ হয়ে যাবে। কিছুক্ষণ ভাবল রবিনসন। একটা সমাধান ওর মাথায় এসেছে। দ্বীপে আসা বিদ্রোহীদেরকে সে পরস্পরের থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। তারপর নৌকায় থাকা ৩ জনকে তীরে তুলে আনবে। তখন তাদের নৌকাটা দখল করবে সে। ফ্রাইডে এবং আরও ২ জনকে সে দ্বীপের ৩ দিকে ছড়িয়ে পড়তে বলল। যতদূর ডাক পৌঁছায় তত দূরে গিয়ে একটা পাহাড়ে উঠে ওরা হ্যালো বলে ডাক দেবে, যত জোরে সম্ভব। বিদ্রোহীরা ভাববে ওদের হারানো সঙ্গীরা ডাকছে। তারা জবাব দেবে। তখন ফ্রাইডে আর অন্য ২ জন আবার ডাকবে এবং দ্বীপের আরও ভেতরে খালের দিকে সরে যাবে। বিদ্রোহীরা নিশ্চয় কণ্ঠস্বর অনুসরণ করে তাদের পেছন পেছন যাবে। পরিকল্পনা অনুযায়ী ফ্রাইডে আর তার লোকেরা ছড়িয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই বিদ্রোহীদেরকে তারা তীর থেকে ১ মাইল দূরে খালের কাছে সরিয়ে নিয়ে গেল। জোয়ার এসে পড়েছিল। বিদ্রোহীরা খাল পেরোতে পারল না। তাই তারা নৌকার পাহারায় থাকা ৩ সঙ্গীকে ডেকে বলল, নৌকাটাকে ঘুরিয়ে খালে নিয়ে আসতে। নৌকাটা খালে পৌঁছালো এবং বিদ্রোহীরা সবাই সেটাতে চড়ে খাল পার হলো। এবার নৌকার পাহারায় থাকলো ২ জন। বাকিরা হারানো সঙ্গীদের খুঁজতে চলল। রবিনসন ঠিক এটাই আশা করেছিল। বিদ্রোহীরা চোখের আড়াল হতেই রবিনসন আর তার সঙ্গীরা নৌকার পাহারায় থাকা ২ বিদ্রোহীকে আচমকা আক্রমণ করল। রবিনসনরা সংখ্যায় অনেক বেশি, সুতরাং ২ বিদ্রোহী তৎক্ষণাৎ আত্মসমর্পণ করল। ক্যাপ্টেন দেখলেন যে ৩ জন ভালো নাবিকের কথা তিনি আগে বলেছিলেন এরা তাদেরই ২ জন। ক্যাপ্টেনকে দেখে তারা খুশি হল। বিদ্রোহীদের বিরুদ্ধে লড়তেও সানন্দে রাজি হলো তারা। ফ্রাইডে আর তার লোকেরা শীঘ্রই ফিরে এলো, জানালো তাদের উদ্দেশ্য সম্পূর্ণভাবে সফল হয়েছে। বিদ্রোহীদেরকে তারা বনের একেবারে গভীরে পাঠিয়ে দিয়েছে। সেখানে পথ খুঁজে পাওয়াই কঠিন হবে ওদের জন্য। ক্লান্ত হয়ে পড়বে ওরা। অন্ধকার হওয়ার আগে হয়তো তারা খালের ধারে ফিরে আসতে পারবে না। আর পরিকল্পনা সফল করতে রবিনসনের একমাত্র যা দরকার তা হলো অন্ধকার। রাত নেমে এলো। ৮ বিদ্রোহী গাল দিতে দিতে ক্লান্ত পা টেনে টেনে খালের পাড়ে ফিরে এলো।
নৌকাটা আছে, কিন্তু পাহারায় থাকা 2 নাবিক নেই। বিদ্রোহীরা আবার চারিদিকে ছড়িয়ে পড়ে হারানো 2 জন সঙ্গীকে ডাকতে লাগল। পরের 2 জনের নিখোঁজ হওয়াটা তাদেরকে ধন্দে ফেলে দিয়েছে। রবিনসন আর তার লোকেরা বনের বিভিন্ন জায়গায় লুকিয়ে থেকে বিদ্রোহীদেরকে লক্ষ্য করছিল। ক্যাপ্টেন লুকিয়েছিলেন একটা বড় পাথরের আড়ালে। বিদ্রোহের নেতা তাঁর কাছাকাছি আসতেই তিনি লাফিয়ে উঠে গুলি ছুড়লেন। লোকটা সাথে সাথে মারা পড়ল। রবিনসন তার বাহিনীকে আবার একসাথে জড়ো করল। সবাই মিলে অন্ধকারে বাকি বিদ্রোহীদেরকে ঘিরে ফেলল। রবিনসন একজন নাবিককে নির্দেশ দিল বিদ্রোহীদেরকে ডেকে আত্মসমর্পণ করার কথা বলতে। নাবিকটি ডাকল, টম স্মিথ, টম স্মিথ। স্মিথ তৎক্ষণাৎ উত্তর দিল, কে, উইলিয়ামসন নাকি? হ্যাঁ হ্যাঁ, ঈশ্বরের দোহাই স্মিথ, অস্ত্র ফেলে দিয়ে এক্ষুনি আত্মসমর্পণ করো, তা না হলে তোমরা সবাই মারা পড়বে। কার কাছে আত্মসমর্পণ করব আমরা? স্মিথ জানতে চাইল। তারা কোথায়? এখানে ক্যাপ্টেন আছে, সাথে 50 জন লোক। উইলিয়ামসন বলল, 2 ঘন্টা ধরে ওরা তোমাদেরকে খুঁজছে, এখন ঘিরে ফেলেছে তোমাদেরকে। নেতা মারা পড়েছে, আমাকেও বন্দি করে রেখেছে। আমরা আত্মসমর্পণ করলে ওরা আমাদের মেরে ফেলবে না? স্মিথ জানতে চাইল। এবার ক্যাপ্টেন জবাব দিলেন, স্মিথ, তুমি আমার কণ্ঠ চেনো। আমি বলছি, যদি তোমরা এক্ষুনি অস্ত্র ফেলে আত্মসমর্পণ করো, তোমাদের মারব না। শুধু উইল অ্যাটকিন্স ছাড়া ওর ক্ষমা নেই। ক্যাপ্টেনের কথা শুনে উইল অ্যাটকিন্স কেঁদে উঠল। ঈশ্বরের দোহাই, ক্যাপ্টেন, আমাকেও ছেড়ে দিন। আমি কি করেছি যে শুধু আমাকেই মারতে হবে? বিদ্রোহের শুরুতে তুমিই আমাকে আক্রমণ করেছিলে, অ্যাটকিন্স, ক্যাপ্টেন বললেন। তোমাকে আমি কখনোই ক্ষমা করব না, তবে তোমার একটা আশা আছে। এই দ্বীপের গভর্নর তোমাকে ক্ষমা করলেও করতে পারেন। রবিনসন একটা গাছের আড়ালে ছিল। সে মৃদু শব্দে হাসল। হ্যাঁ, আমার ধারণা আমি এই দ্বীপের গভর্নর। ফিসফিস করে নিজেকেই শোনাল সে। কিন্তু নতুন পদবি উপভোগ করার সময় নেই এখন। বিদ্রোহীরা অস্ত্র ফেলে দিয়েছে। রবিনসন 3 জনকে পাঠালো তাদেরকে বেঁধে ফেলার জন্য। রবিনসনের তো আর সত্যি সত্যি 50 জন লোক ছিল না, তবে বিদ্রোহীরা সেটা জেনে ফেলুক তা সে চাইছিল না। তাই সে তার বাহিনীকে আড়ালেই থাকতে বলল। তারপর সে ক্যাপ্টেন আর তার লোকদেরকে নির্দেশ দিল বন্দীদের গুহায় নিয়ে যেতে। রবিনসন নিজেও আড়ালেই থাকল। গভর্নর হয়ে ছাগলের চামড়া, টুপি আর প্যান্ট পরে বন্দীদের সামনে হাজির হওয়া বুদ্ধিমানের কাজ হবে না। রহস্যময় গভর্নর সম্বন্ধে ওদেরকে যা খুশি ভাবতে দাও। রবিনসন নিজেকে মনে মনে বলল, ওদের বিচার করার সময় আমাকে দেখার যথেষ্ট সময় পাবে তারা। গুহায় পৌঁছে বন্দীরা বিদ্রোহ করার জন্য ক্যাপ্টেনের কাছে অনুতাপ করতে লাগলো এবং বারবার প্রাণ ভিক্ষা করতে লাগলো। তোমরা আমার বন্দী নও, শীতল গলায় ক্যাপ্টেন বললেন। তোমরা এই দ্বীপের গভর্নরের বন্দী। তিনি একজন ইংরেজ। তোমাদেরকে এখানে ঝোলানো হবে নাকি বিচার করে ঝোলানোর জন্য ইংল্যান্ডে পাঠানো হবে, সে সিদ্ধান্ত কেবল গভর্নরই নিতে পারেন। কিন্তু আপনি কি আমাদের হয়ে গভর্নরকে একটু বলতে পারেন না? একজন বন্দী অনুনয় করল। আমি চেষ্টা করব, ক্যাপ্টেন বললেন। তবে গভর্নর ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন ভোর হওয়ার সাথে সাথেই উইল অ্যাটকিনসনকে ফাঁসিতে ঝোলানোর। পুরো গল্পটা ক্যাপ্টেন নিজেই ফেঁদেছিলেন, তবে তিনি যেমনটা আশা করেছিলেন ওটা তেমনই ফল দিল। অ্যাটকিন্স হাঁটু গেড়ে বসে প্রাণ ভিক্ষার আকুতি জানালো। অন্যরা আবেদন জানালো তাদেরকে যেন ইংল্যান্ডে পাঠানো না হয়, কারণ তাদের ভালোই জানা ছিল বিদ্রোহে অংশ নেয়ার শাস্তি একটাই, আর তা হল ফাঁসি। সিদ্ধান্ত নিতে পারেন কেবল মহামান্য গভর্নর। ক্যাপ্টেন আবার বললেন, এই মুহূর্তে দ্বীপের ওপাশে দুর্গে বসে তিনি তোমাদের ভাগ্য নির্ধারণ করছেন। কিন্তু মহামান্য গভর্নর তখন গুহার বাহিরে অন্ধকারে বসে ছাগলের দুধ দোয়াচ্ছিলেন। গুহায় বন্দীদের সাথে কথা শেষ করে ক্যাপ্টেন বাইরে এসে রবিনসনের সাথে মিলিত হলেন। এখন জাহাজটা দখল করার কৌশল ঠিক করতে হবে। দুজনে একমত হলেন যে 7 জনের ছোট্ট বাহিনী নিয়ে জাহাজের বাকি বিদ্রোহীদের মোকাবেলা করা সম্ভব নয়। ক্যাপ্টেনকে তাই আবার গুহায় ঢুকতে হলো আরও লোক জোগাড় করার জন্য। বন্দীদের মধ্য থেকেই তাকে লোক জোগাড় করতে হবে, তবে তাদেরকে বিশ্বস্ত হতে হবে। তাদেরকে তিনি আবার মনে করিয়ে দিতে লাগলেন ভাগ্য ভালো যে তারা এখনও বেঁচে আছে, কারণ তাদের প্রাপ্য শাস্তি ফাঁসি ছাড়া আর কিছু নয়। বন্দীরা মুখ বেজার করে মাথা দোলালো।
ক্যাপ্টেন যে সত্যি কথাই বলছেন সেটা তারা ভালো করেই জানে। তবে ক্যাপ্টেন বললেন, তোমরা যদি আমার পক্ষ নাও এবং জাহাজ উদ্ধার করতে সাহায্য করো, তাহলে গভর্নর কথা দিয়েছেন তোমাদের সবাইকে ক্ষমা করা হবে। জীবন বাঁচানোর একটা সুযোগ পেয়ে লোকগুলোর মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। হাঁটু গেড়ে বসে তারা ক্যাপ্টেনের সামনে শপথ করল, আমৃত্যু তারা তাঁর প্রতি বিশ্বস্ত থাকবে। তাহলে আমি এখন গভর্নরের দুর্গে যাচ্ছি, ক্যাপ্টেন বললেন। তোমাদের প্রতিজ্ঞার কথা তাকে বলবো। ক্যাপ্টেন রবিনসনের তাঁবুতে ফিরে এসে বন্দীদের সাথে তার যে কথাবার্তা হয়েছে তা খুলে বললেন। রবিনসন ঠিক করল বন্দীদের থেকে 5 জনকে সাথে নেবে, বাকি 6 জনকে গুহাতেই রেখে যাবে। এই 5 জন যদি প্রতিজ্ঞা ভঙ্গ করে এবং বিশ্বস্তভাবে না লড়ে, তাহলে বাকিদের ঝুলিয়ে দেওয়া হবে। ক্যাপ্টেন বন্দীদেরকে গভর্নরের সিদ্ধান্ত জানালেন। তারা বুঝল গভর্নর খুব শক্ত লোক, সেই সাথে বুদ্ধিমানও, কারণ বন্দীদের এখন নিজেদেরকেই সাহস ও বিশ্বস্ততার সাথে লড়াই করতে পরস্পরকে উদ্বুদ্ধ করতে হলো, না হলে প্রত্যেককেই ফাঁসিতে ঝুলতে হবে। ক্যাপ্টেন তার 11 জন লোককে নিয়ে 2টো নৌকায় উঠলেন। রবিনসন আর ফ্রাইডে বাকি বন্দীদের পাহারা দেওয়ার জন্যই দ্বীপে রয়ে গেল। তখন মাঝরাত। জাহাজে ওঠার সময় বিদ্রোহীরা অন্ধকারে তাদের আসল পরিচয় জানতে পারবে না। তারা ভাববে দ্বীপ থেকে তাদের সঙ্গীরাই নৌকায় করে জাহাজে ফিরছে। জাহাজে উঠেই ক্যাপ্টেন তার সঙ্গীদের নিয়ে আক্রমণ শুরু করলেন। ডেকের উপরের লোকগুলোকে কুপঘাত করে তারা হ্যাজগুলো আটকে দিলেন। তাতে জাহাজের ভিতরের লোকগুলো ভিতরে আটকা পড়ল। তারপর যে বিদ্রোহী নাবিকটি ক্যাপ্টেনের পদ দখল করে বসেছিল তার কেবিনে ঢুকে পড়লেন তারা। অনেক গোলাগুলি হলো। অবশেষে বিদ্রোহের নেতা নিহত হল, তার সাথীরা সবাই জখম হল। নেতা মারা পড়েছে দেখে বাকি লোকগুলো আত্মসমর্পণ করল। বিদ্রোহের অবসান হল। জাহাজ এখন আসল ক্যাপ্টেনের হাতে ফিরে এলো। ক্যাপ্টেন 7 বার ফাঁকা গুলি ছোড়ার নির্দেশ দিলেন। অভিযান সফল হয়েছে, এটা হলো তারই সংকেত। দ্বীপে রবিনসনের 2 ঘন্টার অপেক্ষার অবসান হল। ওর মন খুশিতে ভরে উঠল। ভোরে ক্যাপ্টেন দ্বীপে ফিরে এলেন। রবিনসনকে তিনি 2 হাতে অনেকক্ষণ জড়িয়ে ধরে থাকলেন। তারপর জাহাজটা দেখিয়ে তিনি বললেন, প্রিয় বন্ধু উদ্ধারকর্তা, ওই যে আপনার জাহাজ, ওটা সম্পূর্ণ আপনার। আমি এবং আমার সব লোকজনই তাই। রবিনসন সেদিকে তাকালো। খালে ঢোকার মুখে সাগরে জাহাজটা ভাসছে। ওটার পতাকাগুলো উঠছে, পালগুলো খাটানো। রবিনসনকে ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি। রবিনসন একটা কথাও বলতে পারল না। আনন্দে কয়েক মিনিটের জন্য সে ভাষা হারিয়ে ফেলল। তারপর চোখ বেয়ে নেমে এলো অশ্রু। রবিনসন ক্যাপ্টেনের হাত ধরে ফোঁপাতে লাগল, বন্ধু, আপনাকে সত্যি স্বর্গ থেকে পাঠানো হয়েছে আমাকে উদ্ধার করার জন্য। তারপর সে হাঁটু গেড়ে বসে আপন মনে ঈশ্বরকে ধন্যবাদ জানাল। সেই আনন্দময় মুহূর্ত উদযাপন করার জন্য ক্যাপ্টেন গভর্নরের জন্য জাহাজ থেকে কিছু উপহার নিয়ে এসেছিলেন। তিনি তার লোকজনকে সেগুলো রবিনসনের দুর্গে পৌঁছে দিতে বললেন। উপহার সামগ্রীর মধ্যে ছিল মদের বোতল, বিস্কুট আর সবজি ভরা বাক্স, মাংসের পোঁটলা, সেই সাথে নাবিকদের সম্পূর্ণ পোশাক, জুতো, মোজা সহ। রবিনসন ভীষণ খুশি হল, বিশেষ করে কাপড়গুলো পেয়ে। কিন্তু সেগুলো পরার পর হলো আরেক কাহিনী। 28 বছর ধরে এরকম শার্ট, প্যান্ট, টুপি, জুতো, মোজা পরেনি সে। ফলে খুব অস্বস্তি বোধ করছিল ও। নতুন কাপড় সইয়ে নেওয়ার জন্য খানিকটা হেঁটে এলো রবিনসন। তারপর ক্যাপ্টেন আর সে বসল জাহাজ থেকে ধরে আনা বন্দীদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে। বেশিরভাগই শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছে। শুধু 2 জনকে জোর করে বন্দী করতে হয়েছে। এ 2 জন আবার সমস্যা করতে পারে। ওদেরকে আমরা লোহার শিকল দিয়ে বেঁধে ইংল্যান্ডে নিয়ে যেতে পারি, ক্যাপ্টেন বললেন। আমার ভয় হচ্ছে তারপরও ওরা জাহাজে সমস্যা তৈরি করতে পারে। তাহলে ওদেরকে এই দ্বীপেই রেখে যায় না কেন? রবিনসন বলল। আমার মতোই ওরাও বেঁচে থাকতে পারবে নিশ্চয়ই। ক্যাপ্টেন রাজি হলেন। রবিনসন ফ্রাইডেকে বলল, লোক দুটোকে নিয়ে আসতে। একটি দ্বীপের গভর্নরকে দেখতে যেমনটা হওয়া উচিত, নতুন পোশাকে রবিনসনকে ঠিক তেমনই রাজকীয় দেখাচ্ছিল। বন্দীরা এলে রবিনসন তাদেরকে দীর্ঘক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। আমার বন্ধু ক্যাপ্টেন তোমাদের সব কুকীর্তির কথা আমাকে বলেছে। রবিনসন শুরু করল, আমি জেনেছি কিভাবে তোমরা তার জাহাজ নিয়ে পালিয়েছিলে।
তারপর অন্যান্য জাহাজও লুট করার মতলব করেছিলে। তোমাদের শাস্তি হবে। তোমাদের নেতার যেমন শাস্তি হয়েছে। তোমাদের জাহাজের দিকে তাকিয়ে দেখো, শয়তানের দল। দেখো তোমাদের নেতা কিরকম করে মাস্তুলের মাথায় মরে ঝুলেছে। বিদ্রোহীর দল, বলো তোমাদের কি বলার আছে? তোমাদেরকে জলদস্যুদের মতো হত্যা করা উচিত। গভর্নর হিসাবে সেটা করার ক্ষমতা আমার আছে, তোমরা এটা জেনে রাখো। দুজনের একজন বলল, মহামান্য গভর্নর, আমরা আপনার দয়া প্রার্থনা করছি। ঠিক আছে। রবিনসন বলল, আমি জানি না কী ধরনের দয়া আমি তোমাদের দেখাতে পারবো, কারণ আমি ঠিক করেছি সব লোকজন নিয়ে আমি এই দ্বীপ ছেড়ে যাব। ক্যাপ্টেনের সাথে আমি ইংল্যান্ডে যাচ্ছি। একমাত্র পথ হলো সেগলবন্দি হয়ে আমাদের সাথে যাওয়া। তারপর ইংল্যান্ডে পৌঁছে তোমাদেরকে বিদ্রোহের অভিযোগে বিচারের মুখোমুখি হতে হবে। আর তার ফল কি হবে তা তোমরা নিশ্চয়ই জানো, ফাঁসি। কাজে আমি সত্যিই জানি না কোনটা তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে। অবশ্য তোমরা যদি এই দ্বীপে বেঁচে থাকার চেষ্টা করে দেখতে চাও তাহলে ভিন্ন কথা, তাতে আমি বাধা দেব না, কারণ আমি চলে যাচ্ছি। ওহ, আপনাকে ধন্যবাদ মহামান্য গভর্নর। লোক দুটো আনন্দে চিৎকার করে উঠল। ইংল্যান্ডে নিয়ে গেলে নিশ্চয়ই ফাঁসিতে ঝুলতে হবে। দুজনেই তাই বিনা দ্বিধায় এই দ্বীপে থেকে যাওয়াটাই বেছে নিল। রবিনসনও এই অবস্থায় সত্যি আর কোনো হত্যাকাণ্ড চাইছিল না। সে ওদেরকে দ্বীপে থাকতে দিতে রাজি হলো। লোক দুটোর বাঁধন খুলে দেওয়া হলো। তার পরের কয়েক ঘন্টা ধরে রবিনসন তাদেরকে দেখালো কিভাবে সে এই দ্বীপে 28 বছর বেঁচেছিল। সে দেখালো কিভাবে সে তার দুর্গটা তৈরি করেছিল, কিভাবে জমি চাষ করেছিল, কিভাবে ফসল বুনেছিল, কিভাবে জব গুরু করেছিল, কিভাবে মাটির বাসনকোসনগুলো বানিয়েছিল, কিভাবে ঝুড়িগুলো বুনেছিল, কিভাবে আঙুর শুকিয়েছিল, কিভাবে রুটি শেকার ব্যবস্থা করেছিল, কিভাবে ছাগলের দুধ দুয়েছিল, কিভাবে মাখন আর পনির বানিয়েছিল। এক কথায়, এই দ্বীপে টিকে থাকার জন্য যা যা জানা দরকার তার সব কিছুই সে তাদেরকে বলল। শীঘ্রই যে স্পেনীয়রা দ্বীপে আসবে তাদের কথাও সে বলল। দুজনকে সে শপথ করালো নবাগতদের সাথে তারা ভালো ব্যবহার করবে। রবিনসন তার সব অস্ত্র ওদেরকে দিয়ে দিল। রওয়ানা দেওয়ার আগে জাহাজ থেকে অতিরিক্ত গোলাবারুদ দেওয়ারও প্রতিশ্রুতি দিল। দ্বীপে শেষ রাতটা রবিনসন কাটালো রাস্তায় হেঁটে আর পাহাড়ে চড়ে। এতগুলো বছরে ওইসব পাহাড় আর রাস্তার সাথে তার নিবিড় পরিচয় হয়েছে। পরদিন সকালে ক্যাপ্টেন জাহাজ থেকে একটা নৌকা পাঠালেন রবিনসন আর ফ্রাইডেকে নিয়ে যাওয়ার জন্য। দ্বীপ ছাড়ার সময় রবিনসন সাথে নিল তার সেই বিখ্যাত ছাগলের চামড়ার টুপি আর ছাতা। টিয়া পাখিটাকে এবং গুহায় রাখা সব রূপা আর সোনাও সাথে নিল সে। এতগুলো বছরে ময়লা পড়ে সেগুলোর উজ্জ্বলতা কমে এসেছে। সুতরাং রবিনসন তার খুঁটি ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী 1686 সালের 19শে ডিসেম্বর তার দ্বীপ ছেড়ে চলে গেল। এখানে পৌঁছানোর ঠিক 6 মাসের দীর্ঘ সমুদ্র যাত্রার শেষে 1687 সালের 11 জুন রবিনসন ইংল্যান্ডে পৌঁছাল। সেই কবে দেশ ছেড়েছিল সে? তারপর 35 বছর কেটে গেছে। দেশে পৌঁছেই ইয়র্কশায়ারে নিজের বাড়িতে গেল রবিনসন। বহু বছর আগেই বাবা মা মারা গেছেন, তবে 2 বোন আর ভাইয়ের 2 ছেলের ঠিকানা পেল সে। ভাইটিও আর বেঁচে নেই। পরে 7 বছর রবিনসন ব্রাজিলে ওর আখের খামারের ব্যবসার একটা ব্যবস্থা করার চেষ্টায় কয়েকবার পর্তুগালে যাতায়াত করল। ব্রাজিল তখন পর্তুগালের শাসনাধীনে। খামারটা খুবই ভালো চলছিল। রবিনসন যাদেরকে ওটার দায়িত্ব দিয়ে গিয়েছিল তারা ছিল ভালো মানুষ। ভালো মতোই খামারটা চালিয়েছেন তারা। সেখানে রবিনসনের বিপুল পরিমাণ অর্থ জমা হয়েছিল। সেগুলো যাতে ইংল্যান্ডে তার কাছে পাঠানো হয় তার ব্যবস্থা করল সে। বহুবার সে ব্রাজিলে গিয়ে বাস করার কথা ভাবল, পরে আবার সিদ্ধান্ত পাল্টালো। খামারটা সে ওখানকার 2 জন প্রতিবেশীর কাছে বিক্রি করে দিল। তারপর ইংল্যান্ডে থিতু হয়ে বসল। রবিনসন আগেই তার মৃত ভাইয়ের 2 ছেলেকে নিজের কাছে নিয়ে এসেছিল। 2 তরুণের একজন আইন পড়ছিল, তবে অন্যজনের রক্তে বোধহয় রবিনসনের মতো সমুদ্রের নেশা ছিল। রবিনসন তার জন্য একটা জাহাজে কাজ করবার ব্যবস্থা করল। 5 বছরের মধ্যে যুবকটি নিজেকে একজন সাহসী নাবিক এবং সফল ব্যবসায়ী হিসেবে প্রমাণ করল। রবিনসন তাই তাকে একটা জাহাজ সমস্ত উপকরণে সাজিয়ে দিল। ফলে আরও একজন ক্রুসো সমুদ্র বণিক হয়ে উঠল। তরুণটি বাণিজ্য করতে জাহাজ নিয়ে কয়েকবার সফলভাবে স্পেন যাতায়াত করল। এবার সে যাবে দক্ষিণ আমেরিকা। রবিনসনকে সে সহযাত্রী হতে রাজি করালো। নতুন এক অভিযানের উত্তেজনা দমিয়ে রাখতে পারল না রবিনসন।
এর মধ্যেই ভূমিতে তার ও ফ্রাইডের ৮টি বছর কেটে গেছে। এইবারে সমুদ্রযাত্রায় রবিনসন তার দ্বীপে গেল। রেখে আসা ২ বন্দী আর স্পেনীয়দের কি হয়েছে তা জানার জন্য উদ্গ্রীব ছিল সে। দ্বীপে গিয়ে সে দেখল ২ ইংরেজ আর স্পেনীয়রা একসাথে শান্তিতেই বাস করছে। তারা আসলে দ্বীপটায় চাষাবাদ করছিল এবং সেখানে বসতি গড়ে তুলছিল। মনে হয় স্পেনীয়দের মধ্যে থেকে ৫ জন মূল ভূখণ্ডে ফিরে গিয়েছিল। সেখানে থেকে ১১ জন পুরুষ আর ৫ জন স্ত্রীলোককে বনুদের হাত থেকে উদ্ধার করে এনেছিল তারা। সুতরাং রবিনসন দ্বীপে গিয়ে দেখতে পেল জোনাকুরি ছোট ছোট বাচ্চা এদিক সেদিক দৌড়ে বেড়াচ্ছে। ১ মাসে দ্বীপে থাকল রবিনসন। দ্বীপের লোকজনকে সে নতুন অস্ত্রশস্ত্র, গান পাউডার, কাপড় চোপড় আর যন্ত্রপাতি দিল। ২ জন কারিগরকেও সে সেখানে রেখে এলো, একজন কাঠমিস্ত্রি আর একজন কামার। পরে রবিনসন জাহাজ নিয়ে ব্রাজিলে পৌঁছাল। সেখান থেকে আরেকটা জাহাজে করে সে দ্বীপে গরু, ভেড়া আর শুয়োর পাঠিয়ে দিল। এই জাহাজে ৭ জন স্ত্রীলোককেও পাঠালো সে। দ্বীপের কয়েকজন লোকের সাথে বিয়ে হবে ওদের। পরের কয়েক বছরে রবিনসন ও ফ্রাইডে কয়েকবার দ্বীপে যাতায়াত করল। প্রত্যেকবার দ্বীপের বাসিন্দাদের জন্য নিয়ে গেল নানা রকম মালপত্র। প্রত্যেকটা সমুদ্রযাত্রায় এক একটা আলাদা আলাদা অ্যাডভেঞ্চার। তবে রবিনসনের জীবনে সবচেয়ে উত্তেজনাপূর্ণ অ্যাডভেঞ্চার হলো তার একান্ত নিজস্ব দ্বীপের গভর্নর হিসেবে কাটানো সেই ২৮টি বছর।